সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর নিশ্চয়ই পড়াশোনা করছো। পরীক্ষা যেহেতু সামনে চলে এসেছে, তাই না? নিশ্চয়ই মনোযোগ দিয়ে পড়ছো। জাকিরস বিসিএস স্পেশালের পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাত্রিকালীন আজকের এই ক্লাসে। তোমরা নিশ্চয়ই আমার সাথে এতক্ষণ যুক্ত হয়ে পড়েছো, যুক্ত হচ্ছে সবাই। আমরা তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে, আমি গত ক্লাসে বলেছিলাম শুরুতে আমরা একটু 5-10 মিনিট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো ধ্বনি পরিবর্তন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, ধ্বনি পরিবর্তন সংক্রান্ত, তাহলে একটু দ্রুত মেসেজ করো। আমরা ধ্বনি পরিবর্তন শেষ করেছি, তো এই ধ্বনি পরিবর্তন বিষয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা একটু দ্রুত আমাকে কমেন্টস করো। কোনো প্রশ্ন তোমরা করছো? কমেন্টস শো করছে না। আবার কেটে ঢুকবো নাকি? শিক্ষার্থী বন্ধুরা কমেন্টস শো করছে না। এত সারা কমেন্টস শো করছে না, দেখতে পাচ্ছি না, এটা কি করবো বলো তো? শো করছে না। হ্যাঁ, কিন্তু সেটা তো টানছি, কিন্তু কিছুই আসছে না। এই যে হ্যাঁ, এসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি কোনটি? আছে, আমি পেয়েছি, প্রশ্নে এরিয়াতে পেয়েছি। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি কোনটি? উ খ, বইয়ে দেওয়া আছে উ। বইয়ে দেওয়া থাকলে কি করা যাবে ভাই? যেই বই আছে সে বই ভুল আছে। কোন বই আছে? দুটোই তো কণ্ঠধ্বনি। রাজীব নাথ, ও কণ্ঠধ্বনি, ক কণ্ঠধ্বনি। এখন বইয়ে দেওয়া আছে উ, এখন কোন বইয়ে দেওয়া আছে এটা উল্লেখ করতে হবে।
তৎযোগ হিত তদ্ধিত এটা সমীভবন। আচ্ছা হ্যাঁ, তো এটা আচ্ছা প্রশ্নটা নিলাম। তৎ যোগ হিত সমান তদ্ধিত, হ্যাঁ একটা প্রশ্ন নিয়েছি আমি। আর কি আছে, সমীভবন কেন, আচ্ছা পোক্ত, পোক্ত কি হবে, পোক্ত থেকে পোক্ত, আচ্ছা নিলাম। এরপরে অল্প প্রাণী ভবন কি, আপনি প্রশ্ন কি করেছেন আহমদ জাফর? অল্প প্রাণী ভবন মানে বুঝি নাই, প্রশ্নটা বলবেন একটু। সাহিত্য বিষয়ে কিছু উপদেশ দিন স্যার। উপদেশ দিব শেষে, সাহিত্য বিষয়ে উপদেশ দিব শেষে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফোনেটিক অ্যান্ড ফোনোলজির মধ্যে পার্থক্য কি আছে স্যার? না স্যার, পার্থক্য নাই স্যার, সিনোনিমাস স্যার, দুটোই একই শব্দের একটা ধ্বনি তত্ত্ব। টিক্স মানে তত্ত্ব, লজি মানে বিজ্ঞান। ওয়াচিং উইথ ইউ, আচ্ছা ধন্যবাদ। পোক্ত থেকে পোক্ত, তদ্ধিত, এই প্রশ্নগুলি বারবার এসছে। ক্যামেরার পজিশনটা ডান পাশে নিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ফোন দুইটা হলে ভালো হতো, ঠিক আছে স্যার। কোনো ব্যঞ্জন যদি, হ্যাঁ ঠিকই বলেছেন, ফোন দুইটা হলে ভালো, একটা সামনে থেকে দেখবো। আপনার পরামর্শটা খেয়াল রাখলাম স্যার। কোন ব্যঞ্জন যদি আগের বর্গের ব্যঞ্জনে পরিণত হয় তাকে কি পরিবর্তন বলা হয়? উদাহরণ একটু দেবেন আব্দুল কায়ুম। আপনি যেটা বলছেন যে স্যার অন্য বর্গের ব্যঞ্জনে পরিণত, একটু উদাহরণ দেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা। স্যার যেহেতু সামনে পিছিয়ে শুক্রবার করে সাহিত্য ক্লাস নিলে ভালো হতো। আলামিন লেমন, আমার তো সাহিত্যের কোর্স এটি নয় ভাই, সাহিত্যের ক্লাস কেমনে নিব বলেন? আমার তো ব্যাকরণ শেষ করতে হবে, সাহিত্যের কোর্স তো আমি দিইনি এই জন্যই। আচ্ছা সাহিত্যের পর ক্লাস চান, চাইলে। আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে কেন, নয়েজ হচ্ছে। আচ্ছা সবার কি সাউন্ড প্রবলেম? সবারই হচ্ছে? সবার কি সাউন্ডের প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা খুলে ফেলো। আচ্ছা এবার দেখেন তো প্রবলেম হচ্ছে না কমেছে? সাউন্ড কি এবার ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখন কি ঠিক হয়েছে না এখনো আছে? এখন কি ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার? হ্যাঁ আব্দুর রাজ্জাক ক্লিয়ার, লিখন ক্লিয়ার, হ্যাঁ গুড। তাহলে এখন ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি দুটো পেয়েছি। আরেকজন নূর আলম একটি প্রশ্ন করেছেন, মুখ সমান উন্মুখ। আমি প্রশ্নগুলো একটু নিয়ে দ্রুত অন্য আলোচনায় যাব। আচ্ছা ক্যামেরা স্ট্যান্ড ডানে নিলে ভালো হতো স্যার। আচ্ছা আপনার ভয়েস, আচ্ছা সাহিত্যের কোর্স যদি চান তাহলে জাকির বিসিএস, জাকির ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন, যদি দেয় উনি সাহিত্যের ক্লাস আলাদা করে, কিন্তু একই সাথে দুটো কোর্স মানে দুটো ক্লাস আমি। তৎযোগী হিত কি হবে? আমি লিখেছি নূর আলম। সাউন্ড প্রবলেম হচ্ছে, নয়েজ হচ্ছে স্যার, উন্মুখ, সমীভবন কেন? গুড, এই প্রশ্নটা আমি নিয়েছি। ধ্বনিতত্ত্বের শাখাগুলো কি কি? ধ্বনিতত্ত্বের শাখা ভাই প্রথম ক্লাসে বলে দিয়েছি, ফারুক হোসেন অভি। ধ্বনিতত্ত্বের শাখাগুলো কি কি প্রথম ক্লাসটা ফলো করেন। আচ্ছা আশা করছি এখন ঠিক আছে, ক্লিয়ার আছে সাউন্ড, ওকে। আমি এখন আলোচনায় যাচ্ছি, থ্যাংক ইউ। তাহলে আমি, আচ্ছা এটা একটু আগে নিয়ে আসতে পারবো, তাহলে সাউন্ড একটু ভালো, একটু আগে একটু ঠিক করে দাও। ঠিক আছে না? আমাকে দেখা যাচ্ছে না এইদিকে, একটু ঘুরে যাও। এদিকে চলে আসছি, একটু ধরতে হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক প্রশ্ন কয়েকটি প্রশ্ন পেয়েছি যেগুলো বলার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা আমি এটাকে বলে নিই পোক্ত থেকে পোক্ত। এটি দুটি ঘটনা ঘটেছে, তার মধ্যে যেটি ব্যাকরণে বলা আছে খ, ক্ষয় ছিল অ,
এই অধ্বনিটা এখানে লোপ পেয়েছে, যে যুক্ত হয়েছে মানে অটাও লোপ পেয়েছে, তাহলে এটি স্বরলোপ। শিক্ষার্থী বন্ধুরা, খ এবং ত। তবে যদি এর নিচে হর্ষ দেওয়া থাকে, একটু খেয়াল করবেন, আপনি প্রশ্নটা ক্লিয়ার করতে হবে। যদি হর্ষ দেওয়া থাকে তাহলে স্বরলোপ না, তাহলে খটা ক হয়েছে, মানে মহাপ্রাণ অল্প প্রাণ হয়েছে, তাহলে এটি অল্প প্রাণী ভবন। খ ছিল মহাপ্রাণ, হয়েছে কি ক অল্প প্রাণ, তাহলে অল্প প্রাণী ভবন, এটি হলো কারেক্ট অ্যান্সার। তবে যদি এখানে হর্ষ চিহ্নটা না থাকে, তবে এখানে থাকাটা উত্তম, কারণ শব্দটা পোখত নাকি পোক্ত, পোক্ত। হর্ষ থাকলে খ থেকে ক হয়েছে, এটি মহাপ্রাণ থেকে অল্প প্রাণ হয়েছে, অল্প প্রাণী ভবন, এটি কারেক্ট অ্যান্সার। তবে কোন কোন বইয়ে হর্ষ না দিয়ে এখানে অ ধরে নিয়ে এখানে কয়ে অ নাই, তাহলে বললো এটা স্বরলোপ, তবে সেটি ভালো অ্যান্সার নয়। এটি মূলত ক্ষয় হর্ষ ছিল, খ থেকে ক হয়েছে, পোক্ত থেকে পোক্ত, ক্ষয় খ থেকে ক, তাহলে এটি অল্প প্রাণী ভবন। ক্লিয়ার? মহাপ্রাণ থেকে অল্প প্রাণ, তাহলে অল্প প্রাণী ভবন। আলমারি থেকে আরমারি, এটা কি করে বিষমী ভবন? কি করে, যেখানে পেয়েছেন সেখানে জিজ্ঞেস করবেন। তাসনিম তাহিয়াত, এটা বিষমী ভবন কি করে, ওইটা যেখানে আপনি উত্তরটা পেয়েছেন ওখানে জিজ্ঞেস করবেন। এটা তো উপরে একটা সমী ভবন, কি করে বিষমী ভবন? স্যার আপনাকে কে বলেছে এটা বিষমী ভবন? আমি কি বলেছি বিষমী ভবন? তাসনিম তাহিয়াত, আলমারি থেকে আরমারি, এটা বিষমী ভবন আমি কখন বলেছি? এটি দুটি ভিন্ন বর্ণ, দুটি ভিন্ন বর্ণ এক হয়েছে, তো সমীভবন। বিষয় ভবন স্যার কেন হলো, কোথায় পেলেন বিষয় ভবন? যেখানে পেলেন ওখানে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? স্যার বিষয় ভবন কেন হলো, এটা তো বিষয় ভবন না, তো কেন হলো আমি কেমনে ব্যাখ্যা দিব? আপনি যেখানে পেয়েছেন সেটা কোনো ভুল করেছেন, কোনো ভুল বই পড়েছেন। আচ্ছা, এই দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, তৎহিত থেকে কি তদ্ধিত। শিক্ষার্থী বন্ধুরা, বইয়ে এগুলো উত্তর দিয়েছে সমীভবন, কি দেওয়া আছে? সমীভবন। কিন্তু প্রশ্নটা হলো এখানে কি সমীভবন ঘটেছে? সমীভবন ঘটেনি। আসলে এখানে একটা ঝামেলা হয়েছে, 9 বইয়ে শব্দটি আছে। মাইক্রোফোন নিলে বলছেন নয়েজ হচ্ছে, আবার বলছেন মাইক্রোফোন নেন। অন্তঃসরাগম, নীল প্রজাপতি, পোক্ত বোর্ড বই আছে। পোক্ত থেকে পোক্ত, অন্তঃসরাগম, পোক। তাহলে আপনারা লিখতে ভুল করছেন, পোক্ত থেকে পোক্ত, অন্তঃসরাগম দেওয়া আছে, অন্তঃসরাগম। তাহলে যে তয়ের সাথে উকারান্ত যুক্ত হয়েছে হতে পারে। আচ্ছা, এখন তাহলে এইখানে সমীভবন কিন্তু আমরা দেখছি যে ঘটেনি, কিন্তু সমীভবন বই উত্তর দিচ্ছে কেন? আসলে দয়ে ধয়ে থাকলেও উচ্চারণটা হচ্ছে ধয়ে ধ। আমরা লিখছি তদ্ধিত দয়ে ধ, কিন্তু আসলে উচ্চারণ করছি কি তদ্ধিত। এটা দেখবেন উচ্চারণটা আসলে এরকম হচ্ছে, যদি এটি লিখিত রূপ আকারে নাই, কিন্তু দয়ে ধয়ে তদ্ধিত থেকে উচ্চারণ হচ্ছে তদ্ধিত ধয়ে ধ। এবং দেখবেন এটা কি আছে, পরাগত সমীভবন। আপনারা যারা পড়েছেন একটু দেখবেন, এটা সমীভবন পরাগত, মানে দ ধ থেকে দুটো ধয়ে ধ, পরিবর্তিত রূপটা দেওয়া নেই। পরিবর্তিত রূপটা আমাদের কি করতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে। দয়ে ধ তদ্ধিত, তদ্ধিত, কিন্তু আমরা উচ্চারণ করছি কি তদ্ধিত ধয়ে ধ। উন্মুখ, আসলে এখানে তো সমীভবন ঘটেনি ভাই, ন আর ম আছে, তো সমীভবন ঘটলো কেমনে? আসলে উন্মুখ এখান থেকে উচ্চারিত হচ্ছে কি উন্মুখ, উন্মুখ। উচ্চারিত রূপটা দেওয়া নেই, আমরা নয়ে নয়ে দিয়ে লিখছি কিন্তু উচ্চারণ করছি কি, যেমন দেখেন প দয়ে ময়ে, এটাই তো আপনি লিখছেন। শিক্ষার্থী বন্ধু ভালো করে লক্ষ্য করেন, আপনি লিখছেন প দয়ে ময়ে, এটা লিখছেন না, কিন্তু আপনি উচ্চারণ কি করছেন পদ্ম, আপনি উচ্চারণ করছেন কিন্তু কি পদ্ম।
তার মানে এটা উন্মুখ, কিন্তু আমরা উচ্চারণ করছি উন্মুখ, মানে উচ্চারণের সময় এটি সমীভবন হয়ে যাচ্ছে, সেটি উচ্চারিত রূপটা দেওয়া নাই, ফলে একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু এটি সমীভবন। কি সমীভবন? পরাগত, মানে শব্দের মধ্যে সমীভবন লিখিত রূপে করা নাই, কিন্তু উচ্চারিত রূপে এটি সমীভবন কি হয়ে যাচ্ছে উচ্চারণ করতে গিয়ে। এবং কি জাতীয় সমীভবন? এগুলো দেখবেন পরাগত সমীভবন। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আজকের নতুন আলোচনায় যাব। সে আলোচনাটার নাম হচ্ছে, লেখেন, সন্ধি। আমাদের আজকের নতুন টপিক সন্ধি। আচ্ছা, বইয়ে হস তয়ের নিচে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা যেহেতু অনেকেই করছেন, তয়ের নিচে হস দেওয়া আছে, দিয়ে দেওয়া আছে এরকম, ওকে? আচ্ছা, তাহলে যে ঘটনাটি ঘটছে, এবার দেখুন, যদি ক্ষয়ের নিচে হস দেওয়া না থাকে, তয়ের নিচে দেওয়া আছে, ক্লিয়ার? যখন আপনি কয়ে তয়ে যুক্ত লিখছেন, তখন এই শেষের ব্যঞ্জনে ওকারান্ত উচ্চারিত হচ্ছে। এটা তাহলে পখত, পখত, তয়ে হস দিলে মানে কি পুখত, নাকি পখত, আর এটা কি পোক্ত। যুক্ত ব্যঞ্জনের শেষের ধ্বনিটা ওকারান্ত উচ্চারিত হয়, এটার উচ্চারণ হচ্ছে পোক্ত। তাহলে এখানে তয়ে হস মানে অ নাই, আর এখানে কি অ বা ও যুক্ত হয়ে গেছে, তাহলে এটা অন্তঃস্বরাবন্ত। হসের উপর অনেক কিছু নির্ভর করছে তো ভাই, লিখছেন যখন, তখন ওই যে বলেছি যে আপনি পরিবর্তনটা এমনি মুখে বললে বা কোনো রকম লিখতে হবে, বানানটা ঠিক করে লিখতে হবে। তাহলে এটা পোক্ত, পোক্ত থেকে যখন পোক্ত লিখছেন, তয়ে হস মানে তয়ে অ নেই, তয়ে অ কি নেই। আর যখন এখানে তয়ে হস দেননি, তখন তয়ের সাথে একটা অ যুক্ত হয়েছে, তার মানে তয়ে অ নাই, আর এখানে অ যুক্ত হলো, তাহলে স্বরগম। কি স্বরগম? অন্ত। এখানে অন্তঃস্বরগম। যদি আমি আবার বলছি খটা ক হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অল্প প্রাণী ভবন ধরতে পারি, তবে বোর্ড ব্যাকরণে অন্তঃস্বরগম কেন দেওয়া আছে? এই যে তয়ে হস দিয়ে বুঝিয়েছে এখানে অ নেই, আর এই তয়ে হস নয়, আবার এখানে কি অ যুক্ত হয়েছে, সেই অর্থে এটি অন্তঃস্বরগম বলা যাবে, বললে কোনো সমস্যা নেই, কারণ ত ছিল না, তয়ে অ ছিল না, অযুক্ত হলো, ঠিক আছে? কিন্তু ভয়েস যদি না দেওয়া থাকে তাহলে ঝামেলা। ভয়েস না দিলে এখানে ও আছে, এখানে ও আছে, তাহলে স্বরগম ঘটেনি। ভয়েস দেওয়া আর না দেওয়ার মাঝে এই পার্থক্যটুকু মাথায় রাখবেন। জি, পানি থেকে হানি কি হবে স্যার? ধ্বনি পরিবর্তন হবে। কি ধরনের ধ্বনি পরিবর্তন? আচ্ছা, আচ্ছা, গোস পোক্ত থেকে পোক্ত, ঠিক আছে স্যার। আরে ভাই, পোক্ত থেকে পোক্ত, ক্ষয়, ক্ষয়ের নিচে যদি তয়ের নিচে হস দেন, তাহলে অন্ত স্বরগম হবে, ঠিক আছে। মাইক্রোফোন লাগবে না স্যার? আচ্ছা, দারুণ লাগতেছে স্যার। আচ্ছা, আচ্ছা, একটা কথা বলি, পানি থেকে হানি সহ অনেক রকম, দেখেন আমি একটা কথা বলেছি, আপনি যে প্রশ্ন করছেন, দেখেন আমরা ধ্বনি পরিবর্তন করলাম 20টি বা 15টি বা 25টি, বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের সংখ্যা 250। এখন 250 ধ্বনি পরিবর্তন কি আপনি শিখবেন? যদি শিখেন তাহলে ভাই আলাদা করে ধ্বনি পরিবর্তন কোর্স আপনাকে করতে হবে। শুধু আমরা আলাদা কোর্স দিব ধ্বনি পরিবর্তন কোর্স। আমরা কোন ধ্বনি পরিবর্তনগুলি করছি? যেইগুলি আমাদের একাডেমিক বই পুস্তকে আছে এবং যেগুলি আমাদের বিভিন্ন জবের পরীক্ষায় প্রয়োজন। আর যদি বলেছেন না বাংলা ভাষায় যত রকম ধ্বনি পরিবর্তন আছে আমি সবই করব, তাহলে শুধু ধ্বনি পরিবর্তন কোর্স আলাদা করতে হবে। ধরেন আজকে সন্ধি করাবো, সন্ধির 250 সূত্র আছে, 250 সন্ধির 250 মেথড আছে। 250 মেথড আমি আপনাকে যদি করাতে চাই, তাহলে আমার সামনে 41 বিসিএস এর আগে সন্ধি শেষ হবে কিনা সন্দেহ আছে। আপনি কি শুধু সন্ধি শিখবেন? তাহলে আলাদা সন্ধি করছে, তার মানে আমরা শিখাবো কোনগুলি? সন্ধির যে টপিকগুলি, যে নিয়মগুলি, যে পদ্ধতিগুলি শিখলে আমাদের জবের চাকরির পরীক্ষায় কিংবা যে কোনো ধরনের পরীক্ষা আমরা ফেস করতে পারবো, যে কোনো ধরনের পরীক্ষায়, একাডেমিক পরীক্ষায়। একাডেমিক বই পুস্তকগুলোতে যে নিয়মগুলি বা পদ্ধতিগুলি, মেথডগুলি দেওয়া আছে, আমরা সেইগুলি শিখি, সেইগুলি শেখাই। বুঝতে পারলেন? এর বাইরেও কিন্তু অনেক পরিবর্তন মানুষের ভাষাগত জীবনে আছে, যেগুলি ধ্বনি পরিবর্তনগুলি
বা সন্ধির নিয়মগুলি হয়তো বই পুস্তকে ব্যাকরণবিদরা তুলে ধরেনি, গৌণ পরিবর্তন বিধায়, আমরা সেগুলিতে যাই না। বুঝতে পেরেছেন? আমরা চেষ্টা করি একাডেমিক পাঠ্য বইয়ের আলোচনার মধ্যে মোটামুটি বিষয়গুলি আলোচনাটা সীমিত রাখতে। আচ্ছা, একজন বলেছেন স্যার আপনাকে কিউট লাগছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যদিও প্রশংসা করলে সবারই ভালো লাগে, আপনাকে ধন্যবাদ। সন্ধি দেখেন, সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? নিশ্চয় আমরা বলে দিয়েছি, প্রথম ক্লাসে বলেছিলাম মেবি, অথবা দ্বিতীয় ক্লাসে দেখবেন, ধ্বনি তত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। এখন সন্ধি যে মিলন, কিসের মিলন? নায়কের সাথে নায়িকার, না নায়িকার সাথে ভিলেনের, না জুয়েল কিবরিয়ার সাথে মৌসুমীর? কার বলেন, কার মিলন? অপশনে থাকবে, পরীক্ষায় থাকবে যে সন্ধি কিসের মিলন। অপশনে থাকবে শব্দ প্লাস শব্দ, থাকবে বর্ণ প্লাস বর্ণ, ধ্বনি প্লাস ধ্বনি, পদ প্লাস পদ। সন্ধি তো বুঝলেন মিলন, কিন্তু কিসের মিলন? অপশনে দিবে শব্দ প্লাস শব্দ, বর্ণ প্লাস বর্ণ, ধ্বনি প্লাস ধ্বনি, পদ প্লাস পদ। কার মিলন বলেন? সন্ধি কার মিলন? সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন। সন্ধি ধ্বনির সাথে ধ্বনির মিলন, ধ্বনির সাথে ধ্বনির। ঠিক আছে, ক্লিয়ার? তবে ধ্বনি ধ্বনি যদি না থাকে, অপশনে না থাকে, বিকল্পে বর্ণ বর্ণ দেওয়া যাবে। বিকল্পে ধ্বনি ধ্বনি থাকলে দেওয়া যাবে না। ধ্বনির সাথে ধ্বনির মিলন, ধ্বনি ধ্বনি থাকলে বর্ণ দেওয়া যাবে না, ধ্বনি না থাকলে বিকল্প আমরা ধরে নিব কি? বর্ণের সাথে বর্ণ। বিকল্প বলছি মানে ধ্বনি ধ্বনি থাকলে বর্ণ বর্ণ দেওয়া যাবে না। ঠিক আছে? এখন বিকল্পে বর্ণ কেন দেওয়া যাবে? আসলে ধ্বনি মানেই তো বর্ণ। পার্থক্য কি? উচ্চারিত রূপ আর একটু লিখিত রূপ। সন্ধি মূলত নির্ভর করে কার উপর? উচ্চারণের উপর। সন্ধি মূলত নির্ভর করে উচ্চারণের উপর। ফলে ধ্বনি ধ্বনির বর্ণ বর্ণ থাকলে বর্ণ বর্ণ চেয়ে ধ্বনি ধ্বনির প্রাধান্যটা বেশি থাকবে। ঠিক আছে? সন্ধি কয় প্রকার? সন্ধি দুই প্রকার। স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। সন্ধি কয় প্রকার? এর প্রশ্ন করলে উত্তর দিতে হবে দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। কিন্তু আপনি আরেক প্রকার সন্ধি যে নাম শুনেছেন, বিসর্গ সন্ধি, তাই না? করেছি আমরা বিসর্গ সন্ধি। আমি কি তাহলে বিসর্গ সন্ধি করাবো না? বিসর্গ সন্ধি করাবো, কিন্তু এটা আলাদা ভাগ না, মনে রাখবেন। বাংলা ব্যাকরণে বিসর্গ সন্ধি এটা আলাদা ভাগ না। বিসর্গ সন্ধি কি? ব্যঞ্জন সন্ধির একটু অংশ। বিসর্গ সন্ধি আমরা করবো ক্লাসে, কিন্তু আলাদা প্রকারভেদ না। বিসর্গ সন্ধির ব্যঞ্জন সন্ধির কি? এটি পার্ট, এটি অংশ। সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তবে পরীক্ষক যদি একটু কৌশলী হয়, এটা চালাকি করে, যে সংস্কৃত ব্যাকরণের সন্ধি কয় প্রকার, সংস্কৃত ভাষায় সন্ধি কয়, তাহলে বলতে তিন প্রকার। সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। কিন্তু সন্ধি কয় প্রকার? তাহলে আমরা সংস্কৃত ভাষা ধরে উত্তর দিব না, কি ধরে উত্তর দিব? বাংলা ভাষা ধরে। বিধায় দুই প্রকার। সন্ধি কয় প্রকার? দুই প্রকার। ক্লিয়ার? সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ব্যাকরণের সন্ধি তাহলে বলতে পারবেন তিন প্রকার। আমরা যদি বাংলার কথা ভাবি, বাংলা ভাষায় বাংলা ব্যাকরণের সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন। স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি কয়টি? স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি কয়টি? অর্থাৎ স্বরসন্ধি কয় উপায়ে সংঘটিত হয়? স্বরসন্ধি দুই উপায়ে সংঘটিত হয়, তথা স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি দুইটি।
দুটি না, একটি। স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি স্রেফ একটি, কি? স্বরের সাথে স্বর, স্বর প্লাস স্বর। স্বরসন্ধি কয়ভাবে করতে পারবে? একভাবে। স্বরসন্ধি কয় উপায়ে ঘটিত হয়? এক উপায়ে। স্বরসন্ধি সংগঠনের পদ্ধতি কয়টি? একটি। কিভাবে? স্বর প্লাস স্বর। ব্যঞ্জন সন্ধি সংগঠনের পদ্ধতি কয়টি? ব্যঞ্জন সন্ধি কয় ভাবে ঘটতে পারে? ব্যঞ্জন সন্ধি কয় উপায়ে ঘটে? উত্তর তিন। তিন তিন। কি কি? লিখে নেন। স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। ব্যঞ্জন সন্ধি সংগঠনের পদ্ধতি কয়টি? তিনটি। কি কি? স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর এবং ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর এবং ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ব্যঞ্জনে ব্যঞ্জনে কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। স্বর ব্যঞ্জনে কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন স্বরে কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বর সন্ধি কখন? শুধু স্বরে স্বর। তাহলে সিম্পলি মনে রাখবেন, সহজ করে মনে রাখবেন, শুধু দুটো স্বর হলে স্বর, শুধু দুটো স্বর হলে স্বর, আর এরপরে যা ঘটুক ব্যঞ্জন। দুটো স্বর যুক্ত হলে শুধু স্বর সন্ধি, আর অন্য যা কিছু ঘটবে ব্যঞ্জন সন্ধি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে কাজটি করব খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, অর্থাৎ সন্ধি টপিকটি থেকে বিসিএস সহ বাংলাদেশে যত রকম পরীক্ষা হয় কি কি জাতীয় কোশ্চেন করতে পারে, কোশ্চেন প্যাটার্ন। কোন একটি বড় টপিক আলোচনার শুরুতে অবশ্যই সেই টপিক থেকে কোশ্চেন প্যাটার্নগুলি বুঝতে হবে, না হলে শিক্ষাটা পরিপূর্ণ হবে না। বুঝতে পেরেছেন? পরীক্ষক সন্ধি চ্যাপ্টারটি থেকে কি কি রকম কৌশল করে প্রশ্ন করতে পারবে সেটি আপনাকে জানতে হবে। যখন জানবেন তখন পরীক্ষক আপনাকে পরাস্ত করতে পারবে না। আমরা চাকরি একটা যুদ্ধ বলছি না, চাকরি যুদ্ধ। তুমি অ্যাডমিশন যারা দেবেন আমরা বলছি ভর্তি যুদ্ধ। এই পরীক্ষাগুলি যুদ্ধ। যুদ্ধ তাহলে কি? আমরা একটা, আপনার একটা পক্ষ পরীক্ষার্থী আর একটা পক্ষ পরীক্ষক। পরীক্ষক চাইবে আপনাকে ঘায়েল করতে, আর আপনি চাইবেন পরীক্ষক যাই দিক না কেন আমি সেটাকে ওভারকাম করবো, জয়লাভ করবো। পরীক্ষক এই সন্ধি চ্যাপ্টারটি থেকে কত রকম কৌশলে, কত রকম ভাবে প্রশ্ন সেট করতে পারে এই জিনিসটা আপনাকে কিন্তু জেনে রাখতে হবে, তাহলে আপনি পরাস্ত হবেন না। আচ্ছা, এখন সন্ধি থেকে সবচেয়ে কমন যে কোশ্চেনটি হয়, সবচেয়ে কমন কোশ্চেন কি? সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ সবচেয়ে কমন কোশ্চেন কি? সন্ধি বিচ্ছেদ। ধরেন একটা শব্দ হলো মনন্তর, বলো মনন্তরের সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? মনন্তরের সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? দিয়ে হয়তো আপনাকে অপশন দেবে মনযোগ অন্তর, মনোযোগ তর, মনোযোগ অন্তর, মনোযোগ কি অন্তর। এই স্টাইলটা আমি সন্ধি বিচ্ছেদ। কি বলছিলাম তাহলে? অর্থাৎ সন্ধি বিচ্ছেদ একটি শব্দ দিয়ে আপনাকে বলবে যে এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি। তখন মনন্তর না দিয়ে কি দিতে পারে? ব্যর্থ দিতে পারে, অথবা তাই না পরীক্ষা দিতে পারে। এরকম শব্দ কতটা দিতে পারে? শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ। এখন মনন্তরের জায়গায় যে পরীক্ষা দিল বা ব্যর্থ দিল, তাহলে কি প্রশ্নটা চেঞ্জ হলো? না, শব্দ চেঞ্জ হলো কিন্তু প্রশ্ন কিন্তু একটাই। মনন্তরের জায়গায় যদি পরীক্ষা দেয় কিংবা
ইত্যাদি দেয় কিংবা ব্যর্থ দেয় কিংবা রবীন্দ্র দেয়, তাহলে ভাবে না যে প্রশ্নটা চেঞ্জ হয়েছে, শব্দ চেঞ্জ হয়েছে, কিন্তু প্রশ্নটা একই আছে। প্রশ্নটার নাম কি? সন্ধি বিচ্ছেদ। প্রশ্নের শিরোনাম কিন্তু সন্ধি বিচ্ছেদ। এখন পরীক্ষক সন্ধি বিচ্ছেদ দিবে না, তাহলে কি করতে পারে? সন্ধি নির্ণয় দিবে। সন্ধি নির্ণয় কেমন করে সন্ধি নির্ণয় দিবে? বলবে মনন্তর কোন সন্ধি, মনন্তর কোন সন্ধি। হয়তো কয় দিবে স্বর, ক্ষয় দিবে কি ব্যঞ্জন, গয় দিবে বিসর্গ, ঘয় দিবে নিপাতনে সিদ্ধ। ঠিক আছে, পরীক্ষক সন্ধি বিচ্ছেদ দিতে পারে, ওই সন্ধি বিচ্ছেদ না দিয়ে আবার কৌশল একটু চেঞ্জ করতে পারে। কি করতে পারে? সন্ধি নির্ণয়। তাহলে মনন্তর কোন সন্ধি? বললো স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতন সিদ্ধ সন্ধি, দশ সন্ধি। মনন্তর না দিয়ে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা কোন সন্ধি। ব্যর্থ দিতে পারে কোন সন্ধি, ইত্যাদি দিতে পারে কোন সন্ধি, রবীন্দ্র দিতে পারে কোন সন্ধি, কারাগার কোন সন্ধি। তাহলে এখানে যে শব্দ চেঞ্জ করলাম, তাহলে কি প্রশ্ন চেঞ্জ হলো? না, শব্দ চেঞ্জ হলো, প্রশ্ন তো একটাই। প্রশ্নটা শিরোনাম কি? সন্ধি নির্ণয়। সন্ধি নির্ণয়। এখন খুবই স্মার্ট পরীক্ষা, ওই ভদ্রলোক সন্ধি বিচ্ছেদ দিবে না, সন্ধি নির্ণয় দিবে না। কেন? কারণ এগুলো বারবারই এই শেষে পুরাতন হয়ে গেছে। তাহলে একটু চেঞ্জ করবে কোশ্চেনের প্যাটার্নটা। কি করবে? বলছে কোন কোন বর্ণে সন্ধি ঘটেছে। মনন্তর শব্দে কোন কোন বর্ণে সন্ধি ঘটেছে, কোন কোন বর্ণে। দি অপশনে আপনাকে দিবে এমন যে নযোগ অ, অযোগ অ, উযোগ অ, বিসর্গ যোগ অ। উনি প্রশ্নটা চেঞ্জ করে দিলেন, স্টাইলটা চেঞ্জ করে দিলেন যে মনন্তর শব্দটিতে কোন কোন বর্ণে সন্ধি ঘটেছে। বুঝতে পারলেন? দিস অপশন দিল কি? দন্ত নযোগ অ, অযোগ অ, উযোগ অ, বিসর্গ যোগ অ। এখন শুধু মনন্তরে দিতে পারবে তা না, এরকম যত শব্দ আছে পরীক্ষা কোন কোন বর্ণে সন্ধি হয়েছে। রস্বই রস্বই, রস্বই দীর্ঘই, দীর্ঘই রস্বই, দীর্ঘই দীর্ঘ। ব্যর্থ কোন কোন বর্ণে সন্ধি হয়েছে? জ অ, ই অ, উ অ, ব থ। এখন অনেক শব্দ, যে কোনো একটা শব্দ চেঞ্জ করে যে দিল কোন কোন বর্ণে, প্রশ্ন চেঞ্জ হলো না, শব্দ চেঞ্জ হলো, প্রশ্ন একটা কি? কোন কোন বর্ণে সন্ধি। পরীক্ষক এটিও দিবে না, পরীক্ষক আরো প্রশ্নটা আরো অন্যরকম করতে চায়। কি করবে এবার? পরীক্ষক বলছে যে কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে, কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে, কোন পদ্ধতি। মনন্তর শব্দে কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে, মনন্তর শব্দটিতে কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে। কোন অপশন দিবে? কি অপশন দিবে? স্বরযোগ স্বর, অপশন দিবে স্বরযোগ ব্যঞ্জন, অপশন দিবে ব্যঞ্জন যোগ স্বর, অপশন দিবে ব্যঞ্জন যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ স্বর, স্বর যোগ স্বর, স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। তাহলে বিষয়টি হচ্ছে যে পরীক্ষক এখন মনন্তর না দিয়ে কি দিতে পারে? রবীন্দ্র কোন কোন পদ্ধতিতে বলতে পারে, কোন পদ্ধতিতে স্বর 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 ব্যঞ্জন ব্যঞ্জন স্বর ব্যঞ্জন। ব্যর্থ কোন পদ্ধতিতে, ইত্যাদি কোন পদ্ধতিতে, বিদ্যালয় কোন পদ্ধতিতে। তাহলে শব্দ চেঞ্জ হলো, কিন্তু প্রশ্নের কৌশল একটাই। প্রশ্নের কৌশল হলো কোন পদ্ধতিতে সন্ধি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে শব্দ অনেক, কিন্তু মেথড স্রেফ চারটা। চারটি মেথডের বাইরে পরীক্ষা কিন্তু প্রশ্ন করতে পারছে না। পরীক্ষাকে হয় করতে সন্ধি বিচ্ছেদ দিতে হবে, অথবা সন্ধি নির্ণয় দিতে হবে, অথবা কোন কোন বর্ণের সন্ধি, অথবা কি কোন কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে, এটা প্রশ্ন। এখন আমরা কি করবো শিক্ষার্থী বন্ধুরা? আমরা তাহলে সন্ধি বিচ্ছেদ শিখবো, তারপরে সন্ধি নির্ণয় শিখবো,
তারপরে কোন কোন বর্ণের সন্ধি শিখবো, কোন কোন পদ্ধতিতে সন্ধি করতে শিখবো। চারটা আমরা এই 4 প্যাটার্নের প্রশ্নের উত্তর রেডি থাকবে। এখন সন্ধি বিচ্ছেদ করতে হবে কত শব্দের? মাত্র 7-8 লক্ষ শব্দ। 7-8 লক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা শিখবো। সন্ধিবদ্ধ শব্দ খুব বেশি নয়, 7-8 লক্ষের মতো আছে। তাহলে 7-8 লক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ একবার করবো, তারপরে সন্ধি নির্ণয় করব, তারপরে কোন কোন বর্ণে শিখবো, তারপরে কোন পদ্ধতিতে ঘটেছে শিখবেন সবাই। তাহলে মোটামুটি আমরা এই 7-8 মাস সন্ধি যদি পড়াই তাহলে এই সন্ধি কোর্সটা শেষ হবে। সন্ধি শেষ করতে মোটামুটি 8 মাসের মতো লাগবে। ভালো হবে না আমাদের? মজা হবে না? তাহলে আমাদের আলাদা সন্ধি কোর্স করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সন্ধি শিখবো। 7-8 মাস সময় তো আমাদের নেই। কি করবো আমরা? আমরা সন্ধি নির্ণয় শিখবো না, সন্ধি নির্ণয় আমরা শিখবো না, আমাদের এত টাইম নেই। কোন কোন বর্ণের সন্ধি সেটিও শিখাবো না আপনাদের, আমাদের এত টাইম নেই। কোন কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে এটা আমাদের শেখাবো, আমাদের টাইম নেই। আমরা শুধু শেখাবো কি? সন্ধি বিচ্ছেদ। আমি শুধু আপনাকে শেখাবো সন্ধি বিচ্ছেদ, কিন্তু পরীক্ষক সন্ধি বিচ্ছেদও চাইতে পারে, সন্ধি নির্ণয়ও চাইতে পারে, কোন কোন বর্ণের সন্ধি তাও চাইতে পারে, কোন কোন পদ্ধতিতে। তাহলে এখন আমার কাছে পড়ে তো ওই 4 ভাগের 1 ভাগ শেখা হবে, বাকিগুলো কি হবে? আসলে আপনাকে এইগুলো শেখাবো না, কিন্তু আপনি এমনিই পেরে যাবেন, অটো পাশের মতো আর কি, ঠিক আছে? আপনাকে আমি শেখাবো শুধু সন্ধি বিচ্ছেদ, আপনাকে এগুলি করতে হবে না ভাই। আপনি শুধু সন্ধি বিচ্ছেদটা শিখবেন। সন্ধি বিচ্ছেদ যদি পারেন তাহলে বাকি কোশ্চেন গুলি পরীক্ষা করবে আর আপনি এমনি উত্তর দেবেন, আপনাকে শিখতে হবে না। কিছু কাজ আছে করতে হয় না, এমনি হয়ে যায়। তো এখানে যেহেতু অনেক টাইপের শিক্ষার্থী আছেন, আমি একটা দৃষ্টান্ত দিতাম কিন্তু সেখানে যাচ্ছি না, কারণ এখানে অনেক ধরনের 7, 8, 9, 10 থেকে শুরু করে ইন্টার, অ্যাডমিশন, বিসিএস অনেকেই এই উন্মুক্ত কোর্সটাতে ভর্তি হয়ে পড়েছেন, বিধায় আমি গল্পে যাচ্ছি না। শুধু একটি কথা বলে রাখি যে আমরা সন্ধি বিচ্ছেদটা যদি পারি, সন্ধি বিচ্ছেদটা যদি ভালো করে বুঝি, সন্ধি নির্ণয় আমরা এমনি করতে পারবো, কোন কোন বর্ণের সন্ধি ঘটেছে সেটি এমনি করতে পারবো, কোন পদ্ধতিতে সন্ধি ঘটেছে সেটা তো কেমনে করতে পারবো সেটা একটু বুঝিয়ে আমি সন্ধি বিচ্ছেদে যাবো। প্লিজ মনোযোগ দেন। মনন্তর, আমি আবার বলছি, মনন্তর শব্দের সন্ধি বিচ্ছেদও চাইতে পারে, সন্ধি নির্ণয় চাইতে পারে, কোন কোন বর্ণের সন্ধি তাও চাইতে পারে, কোন পদ্ধতি তাও চাইতে পারে, কিন্তু আমি শুধু শেখাবো আপনাকে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদটা কি? মনন্তরের মনোযোগ অন্তর, মনন্তরের সন্ধি বিচ্ছেদ মনোযোগ অন্তর, এটা আপনাকে শিখতে হবে, এটা আমি শেখাবো। কেন মনোযোগ অন্তর হলো সেটা আমি শেখাবো, সেটা আপনি প্রশ্ন করেন না। যদি আমরা এটা পারি, আমরা যদি এটা পারি যে মনন্তরের মনোযোগ অন্তর, তাহলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, কোন কোন বর্ণে, প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের প্রথম বর্ণ সন্ধি হয় কোন কোন বর্ণে বা কোন কোন ধ্বনিতে? প্রথম শব্দের শেষ ধ্বনি আর শেষ শব্দের কি? প্রথম ধ্বনি। তাহলে উত্তর কি? উজব অ। তাহলে কোন সন্ধি বলেন তো? কোন সন্ধি? স্বর সন্ধি। কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? উজব অ। কোন পদ্ধতিতে? স্বরপ্লাদ স্বর। শিক্ষার্থী বন্ধুরা, আমি কি এটা বুঝতে পারলাম? আরেকটা উদাহরণ দিই, দেখেন। আচ্ছা, ব্যর্থ, আপনার শুধু জানতে হবে সন্ধি বিচ্ছেদ, এবং জানতে হবে না আমি সেটা জানাবো, ঠিক আছে? কিন্তু যদি আমরা জানি, আমি এখন বোঝাচ্ছি যে বিচ্ছেদটা জানলে আমি অন্য প্রশ্নগুলোর উত্তর কেমনে দিব, ঠিক আছে? তাহলে ব্যর্থ সন্ধি বিচ্ছেদ বীজক অর্থ আমরা এটুকু যদি শিখে ফেলি, তাহলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, কোন কোন বর্ণে, ব্যর্থ শব্দে কোন কোন বর্ণে, তাহলে এই শব্দের শেষ বর্ণ কি? এটার শেষ বর্ণ কি? ই, ই বনা, ই, বি। আর এটার শেষ বর্ণ প্রথম বর্ণ কি? অ। তাহলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে? ইজব। কোন সন্ধি এটি? স্বরসন্ধি। কোন পদ্ধতিতে? তো স্বরসন্ধির পদ্ধতি তো একটা। যদি স্বরসন্ধি হয় তাহলে পদ্ধতি কি একাধিক আছে? স্বরসন্ধির পদ্ধতি একটা, কি কি? বুঝতে পারছেন?
যদি আপনি পরীক্ষা, তাই না, এর সন্ধি বিচ্ছেদ পারেন, পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি, পরিযোগ কি, ইক্ষা, পরিযোগ ইক্ষা, এটা যদি আপনি পারেন তাহলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে বের করতে পারবেন। পরিশেষ বর্ণ রস্বই আর ইক্ষার প্রথম বর্ণ কি, দীর্ঘই। তাহলে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে, রস্বই যোগ দীর্ঘই। কোন সন্ধি, স্বরসন্ধি, স্বর 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 স্বর। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? অর্থাৎ আমাদের পরীক্ষক অনেক রকম করে প্রশ্ন করবে, করুক গা, ওই ব্যাপার যেমন খুশি তেমন করে কোশ্চেন করুক, আমার অত শেখার টাইম নাই। আমরা শিখবো শুধু সন্ধি বিচ্ছেদ। বিচ্ছেদকে যদি আমি ঠিকমতো বুঝে ফেলি, আপনারা যদি বুঝে ফেলেন, তাহলে পরীক্ষকের বাবার সাধ্য নাই যে সন্ধি থেকে কোনো প্রশ্ন করে আপনাকে আটকাবে। এই মেথডটা বুঝতে হবে। সন্ধি বিচ্ছেদ করে নির্ণয় করবো কি করে, প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের কি প্রথম বর্ণ, বাস তাহলে কাহিনী শেষ। কোন সন্ধি কোন কোন বর্ণে কোন পদ্ধতিতে, এটা আপনাকে মেমোরাইজ করে। এখন অনেক ছাত্র আছে কি করে মুখস্থ করে, ওদের সাথে আপনাদের পার্থক্য থাকতে হবে। পড়ছে পরীক্ষা পরীক্ষা পরিযোগিকা পরিযোগিকা রসয় রসযোগ দীর্ঘ রসযোগ দীর্ঘ রসযোগ দীর্ঘ সরসন্ধি 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 সরসর 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 মনন্তর 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 মনু মনু মন মনোযোগান্তর 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 ওয়া 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 সরসর সরসর। আপনি শুধু বিচ্ছেদটা পড়বেন না, অন্য কোনো কিছু ব্রেনে নেবেন না, অন্য কোনো কিছু মাথায় নেবেন না। আপনি সন্ধি যখন অন্য কিছু প্রশ্ন আসবে, কোন সন্ধি কোন কোন বর্ণে, আপনি মনে মনে সন্ধি বিচ্ছেদ করে নেবেন। মনে মনে বিচ্ছেদটা করে প্রথম শব্দের শেষ বর্ণ আর শেষ শব্দের প্রথম বর্ণটা দেখবেন, তাহলে কোন সন্ধি কোন কোন বর্ণে কোন পদ্ধতিতে ক্লিয়ার। ওকে, এবার আমি বিচ্ছেদে যাচ্ছি। এখন আমরা বিচ্ছেদটা শিখবো, কারণ বিচ্ছেদ যদি ভুল করি, বিচ্ছেদ যদি ভুল করি, মনন্তর যদি মনে করি মনযোগান্তর, বিচ্ছেদ যদি ভুল করি তাহলে সব ভুল, সব ভুল, বিচ্ছেদ ভুল সব ভুল। তাহলে এবার হয়ে গেছে নযোগ বা অযোগ, বিচ্ছেদ ভুল করা যাবে না, ঠিক আছে? বিচ্ছেদ ভুল করলে বাকি সকল প্রক্রিয়া কি ভুল হয়ে যাবে। তাহলে বিচ্ছেদটা আমি শুদ্ধ করে পড়বো। এখন দেখেন সন্ধি বিচ্ছেদ নিয়ম, সন্ধি বিচ্ছেদের নিয়ম। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সুন্দর কমেন্টসের জন্য, খুশি হয়েছে অনেক। ওই সংসার সবাই পছন্দ করে, তাই না? হ্যাঁ, যে আপনারা অনেক প্রশংসা করেছেন কমেন্টসে, আমি খুশি হয়েছি। আসলে আপনাদের প্রশংসা পাওয়ার জন্য না, আমি যেটি ফ্যাক্ট, যেটি ব্যাকরণিক আসলে মূল থিওরি, যেটা হয়েছে কি, আপনারা তো যে স্কুল কলেজে পড়েছেন, শিক্ষকরা আপনাদের শুধু পড়িয়েছে, বোঝায়নি। আসলে পড়া আর বোঝা তো ভিন্ন জিনিস। সন্ধি পড়া দিয়েছেন, পড়েছেন, মুখস্থ করেছেন, পরীক্ষা দিয়েছেন, আসলে ব্যাকরণ তো বুঝতে হবে। এই বোঝানোর মিশন নিয়ে তো ভাই এই অনলাইনে এসেছি, বুঝেন নাই? নিজের জ্ঞান আর মেধাকে, বুঝতে পেরেছেন, শুধু টাকা ইনকাম করার জন্য অনলাইনে আসি নাই। অফলাইনে আমার এত ব্যাস, এত আমার কাছে প্রাইভেটে আমার এত মানে, আর সরকার আমাদেরকে এত বেতন দেয়, প্লাস আমার বাসাতে তো প্রাইভেট থাকে, আমি শুধু এই অনলাইনে কেন এসে জানেন, যে সারা বাংলাদেশে আমার এই জ্ঞান বা মেধাটাকে ছড়িয়ে দেবে, যেন অন্তত শিক্ষার্থীরা ব্যাকরণটাকে একটু বুঝে আত্মস্থ করে, যেন মনে রাখে যে না, বাংলা ব্যাকরণ জটিল কিছু না, বাংলা ব্যাকরণ অনেক সহজ সুন্দর। এই বাংলা ব্যাকরণকে আপনাদের বাংলাদেশের সবার কাছে বোধগম্য করে ছড়িয়ে দিব, এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমি অনলাইনে হাজির হয়েছি। তো আপনারা পাশে থাকবেন, যদি ভালো লাগে তাহলে সবাইকে জানাবেন, তাহলেই কিন্তু আমার এই দেশব্যাপী আমার এই মিশনটা সফল হবে। আমি সারা বাংলাদেশে বাংলা ব্যাকরণটাকে সিম্পল করে, আনন্দদায়ক করে, মজাদায়ক করে সবার সামনে উপস্থাপন করতে চাই। ক্লিয়ার? জি, ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। লেখেন, আমার এবার নিয়ম চলে যায়। শিক্ষার্থী বন্ধুরা, দেখেন, আপনি যখন একটা শব্দ পরীক্ষা আসছে, কি ধরেন উচ্চারণ, উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ কি, উচ্চারণের সন্ধি বিচ্ছেদ কি? আমি জানি যে আপনার এখানে যেমন 1400-1500 স্টুডেন্ট ক্লাস করছেন, অর্ধেকের বেশি জানেন উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ কি, উৎযোগ সারণ। আপনি বলছেন স্যার দিয়েই দেখেন কি করি, উচ্চারণের সন্ধি বিচ্ছেদ পারবো না, মানে ফাজলামি খালি দেন, দেখেন কি করছি।
যদি পরীক্ষা আমরা দেই যে 7 জন, তাহলে আপনি কিন্তু পারবেন। কি করবেন? 7 জন। কেন পারবেন জানেন? পারবেন কেন? আপনার কমন পড়বে। কিন্তু পরীক্ষায় যখন দেওয়া হচ্ছে সচ্চিদানন্দ, এর সন্ধি বিচ্ছেদ কি? এবার আপনি কিন্তু অনেকেই 2-4 জন পারতেও পারেন, আমি ছোট করছি না, কিন্তু অনেকেই কিন্তু দেখবেন হা হয়ে গেছে। এই সচ্চিদানন্দ আবার কি? প্রাইমারি পরীক্ষায় যদি এই সন্ধি বিচ্ছেদ দেওয়া যায়, সচ্চিদানন্দ, এমন গালি দিবে মেয়েরা, হারামজাদা স্যার, বদমাইশ, বেয়াদব, শয়তান, শব্দ আর খুঁজে পাইনি। এত শব্দ পড়ে গেলেন, কোথায় এখন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ। আসলে আপনি উচ্চারণ পেরেছেন, তাহলে এটি তো পারার কথা। এটি কেন পেরেছেন? কমন পড়েছে। এটি কেন পেরেছেন? কমন পড়েছে। এটি কেন পড়েননি? কমন পড়েনি। আসলে আপনি তো মেথড বোঝেন না। উল্লাস যদি আসে, উল্লাস পারবেন না? বলছেন পারবো না মানে খালি পরীক্ষায় দিয়ে দেখেন কি করি, তুস তুস করে ফেলা। উল্লাস পারবো না মানে উল্লাস। পরীক্ষায় যখন আসবে তল্লাস, তল্লাস বলছে স্যার, তল্লাস তো শুনিনি স্যার, তল্লাস আবার কি? এরকম শব্দ তো স্যার পাইনি। শব্দ আপনি কয়টা পেয়েছেন ভাই? বই পুস্তকে 1000, 2000, 5000, 10,000 শব্দ দেওয়া আছে। ওই কয়টি শব্দ তো সন্ধি না। শব্দ 2-4-5টি দিয়ে বলা থেকে ইত্যাদি ইত্যাদি, মানে আরো এরকম আছে, পারলে তোরা খুঁজে নিবে। এখন আপনি খুঁজে নিন, পরীক্ষা খুঁজে বের করেছেন তল্লাস, উল্লাস করেছেন, তল্লাস পাচ্ছেন না, আসলে পদ্ধতি বোঝেন না, শুধু মুখস্থ করেছেন। উল্লাস উত্তেজক লাশ কেন যদি প্রশ্ন করে যে বাবারে উল্লাস উত্তেজক লাশ কেন, কেন আবার বইয়ে দেওয়া আছে তাই? কেন আমার ঠেকা পড়েছে? কেন জানবো? যে বই লিখেছে সে জানবে কেন? আমার কাজ কি? মুখস্থ করে উল্লাস উদ্যোগ লাশ, উল্লাস উদ্যোগ লাশ, উচ্চারণ উদ্যোগচারণ, উচ্চারণ উদ্যোগচারণ, সজ্জান না, বুঝতে হবে কি কেন এরকম হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, একই রকম দুইটা ব্যঞ্জন, একই রকম দুটি ব্যঞ্জন যদি যুক্ত অবস্থায় থাকে, একই রকম দুটি ব্যঞ্জন যদি যুক্ত অবস্থায় থাকে, তাহলে ভেঙে গিয়ে প্রথমটার পরিবর্তে খণ্ডত্ব হয়। একটু ভালো করে লিখে নেন, লেখেন রুল 1, রুল 1 লেখেন। সন্ধি শব্দে যদি আমি ভালো করে লিখে দিই, নাহলে আপনারা আবার শুনবেন, আবার একটু পরে ভুলে যাবেন। নোটসটা করেন যে সন্ধি শব্দে যদি, সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে, সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে, তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব হয়। পরের অংশটুকু অপরিবর্তিত থাকে। সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে, তাহলে বিচ্ছেদে সন্ধি শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে, তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব হয়, পরের অংশটুকু অপরিবর্তিত থাকে। নিয়মটা লিখে নেন, তারপর আমি পদ্ধতিটা বুঝিয়ে দেব। লিখেছেন আপনারা নিয়মটা? আমি আশা করছি যে আপনাদের লেখা শেষ হয়েছে। হ্যাঁ, একটু দ্রুত লিখবেন, আর না হলে অনেক স্লো, অনেক হয়তো থাকতে পারেন, এত স্টুডেন্ট আমাদের কেউ কেউ স্লো থাকতে পারে, একটু চেষ্টা করবেন দ্রুত লেখার, অথবা যদি নিয়ম মিস করে ফেলেন তাহলে পরে আবার দেখে একটু দেখে নেবেন। এখন দেখেন আমরা
ওই যে শব্দটা লিখেছি কি উল্লাস, তাই না? তাহলে কি করব, আমাদের কাজ কি? এই যে একই রকম দুটি ব্যঞ্জন জোড়া লাগানো আছে, একই রকম দুটি ব্যঞ্জন জোড়া লাগানো আছে, এই দুটি ব্যঞ্জনকে মাঝখান দিয়ে ভেঙে ফেলবো। ভাঙবো কোথায়? জোড়ায় জোড়ায়, তাই না? ভাঙবো কোথায়? জোড়া, জোড়া লেগে আছে। এই যে তাহলে প্রথম লয়ের জন্য খণ্ডত্ব উৎ, আর পরের টুকু যা আছে উল্লাস নয়, সে হচ্ছে বললাম যে তল্লাস আসবে। মানে এই শব্দটা কি অর্থ কি, এত কিছু তো আপনাকে জিজ্ঞেস করে নাই, সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। তাহলে এই যে লয় লয়ের জোড়া, তাহলে ত যোগ কি লাস, তৎ যোগ লাস। যখন আমাকে পরীক্ষায় দিবে উল্লঙ্ঘন, পরীক্ষায় আমাকে দিবে উল্লঙ্ঘন, পরীক্ষায় আমাকে দিবে উল্লসিত, পরীক্ষায় দিবে হলো উল্লেখ্য, পরীক্ষায় দিবে উল্লঙ্ঘন, কি করবেন? কি কাজ আপনার? আপনার কাজ একটাই, কাজ একটাই, কি? এই যে দুটো যুক্ত ব্যঞ্জন লয় লয় একই রকম দুটি ব্যঞ্জন, প্রথমটা হয়ে যাবে খণ্ডত্ব, আর পরে যা আছে তাই উল্লঙ্ঘন, উৎযোগ লঙ্ঘন। তাহলে উল্লঙ্ঘন কি? এই যে প্রথমটা খণ্ডত্ব, উৎযোগ কি লঙ্ঘন, উল্লসিত কি উৎযোগ লসিত, উল্লেখ্য কি উৎযোগ লেখ্য, উল্লঙ্ঘন উল্লঙ্ঘন এবার দিয়েছি, তাই না? আচ্ছা, আমরা যদি লিখি উল্লিখিত, শিক্ষার্থী বন্ধুরা বুঝতে কি কষ্ট হচ্ছে? না, মনে হয় না। আমি বলেছি যে ব্যাকরণকে শুধু ব্রেনে না, হৃদয়ে ধারণ করতে হবে। হৃদয়ে যখনই ধারণ করবেন দেখবেন ব্যাকরণ সহজ, অনুভবে নেবেন। শিক্ষার্থী বন্ধু এখন একটু খেয়াল করবেন, আমি নিচের শব্দ বলেছি উল্লিখিত। এখন আমি দুটো লকে তো আলাদা করব, কিন্তু দুটো লয় তো একটা কার, আমি শুনবেন ল দুইটা কিন্তু কার তো একটা। আমি ল দুটো কার, কারটা কার ভাগে পড়বে? সবসময় পরেরটা হবে, মনে রাখবেন। দুটো ব্যঞ্জনে একটা যদি কার থাকে, কার তো একটাই থাকবে। দুটো ব্যঞ্জনের সাথে যুক্ত ব্যঞ্জনে দুটো ব্যঞ্জনকে যখন আলাদা করবেন, এই কারটা সবসময় কার ভাগে যাবে? পরেরটা, পিছনের জন্য ভাগে, ঠিক আছে? তাহলে প্রথম ব্যঞ্জন খণ্ডটা কারটা কার ভাগে? পরের লয়ের ভাগে। উৎযোগ কি লিখিত, উল্লিখিত দেয়নি, পরীক্ষায় দিয়েছে কি তল্লিখিত। এখন ছাত্র বলছে স্যার এই তল্লিখিত কি স্যার, তো জীবনেও শুনিনি। আমি তো শুনিনি রে ভাই, শোনার দরকার নাই। সব শব্দ কি আপনি শুনবেন? বাংলা ভাষায় কত কোটি কোটি শব্দ আছে, সবই কি আপনি শুনেছেন? শোনার দরকার নেই। তল্লিখিত সন্ধি বিচ্ছেদ করে ফেলবেন কেমনে? ওই যে লয় লয়, তাহলে তৎ কি লিখিত। এখন শুধু লয় লয় দিয়েই দেখালাম, তার মানে কি অন্য কিছু দিয়ে হবে না? তাহলে ওই যে বললাম দেখেন উচ্চারণ, উচ্চারণ, তারপরে পরীক্ষা আসবে সচ্চরিত্র, তারপর পরীক্ষায় আসবে কি শরৎচন্দ্র, তারপরে পরীক্ষায় ধরুন যে একটি শব্দ লিখেছিলাম মনে আছে, সচ্চিদানন্দ। এবার করেন, আপনারা করেন, আমি কি বারবার সবই করে দেব না? কিছু করে দেবেন, আপনি করে ফেলতে পারবেন। মাঝখান দিয়ে ছয় ছয়কে ভেঙে ফেলবেন। সচ্চিদানন্দ কি হবে দেখেন তো? আচ্ছা, আচ্ছা লিখেছেন সচ্চিদানন্দ, একটু করেন তো ভাই, সচ্চিদানন্দটা দেখেন তো। তাহলে এই যে প্রথম চয়ের জন্য খণ্ডত্ব স, রস্বইটা কার ভাগে পড়বে? এই চয়ের ভাগে, ঠিক আছে? তাহলে কি হবে? সিদা।
শত যোগ সিদ্ধানন্দ। শরৎচন্দ্র কি হবে তাহলে বুঝতে পারছেন তো, তাই না? শরৎচন্দ্র কি চন্দ্র। সচ্চরিত্র কি হবে? শত যোগ চরিত্র। তাহলে সজ্জন পরীক্ষা আসবে হলো তজ্জন্য, পরীক্ষা আসতে পারে যাবজ্জীবন, পরীক্ষা আসতে পারে উজ্জীবন, পরীক্ষা আসতে পারে উজ্জ্বল। পরীক্ষায় আসতে পারে বড্ড, পরীক্ষা আসতে পারে আড্ডা, পরীক্ষা আসতে পারে উড্ডীন, পরীক্ষা আসতে পারে উড্ডয়ন, পরীক্ষা আসতে পারে বৃহৎডঙ্কা। কি করবেন বলেন? কি করবেন? এই যে জয় জয় ভেঙে ফেললাম, তাহলে কি সৎ যোগ জন, তৎজন্য তাহলে কি তৎ যোগ জন্য। এই যে যাবজ্জীবন তাহলে কি যাবত যোগ জীবন। এই যে উজ্জীবন তাহলে কি হচ্ছে উদ যোগ জীবন। এই যে উজ্জ্বল তাহলে কি হবে? দেখেন উদ যোগ জল। একটা বইয়ে দেওয়া আছে উদ যোগ জল, অন্য আরেকটি বইয়ে হয়তো দেওয়া আছে উদ যোগ জল। কোন বই এটা রাইট দেওয়া আছে, কোন বই এটা রাইট দেওয়া আছে। আপনি কি করবেন? বিভ্রান্ত হবেন না? বিভ্রান্তের কোনো সুযোগ নাই। বই ভুল করতে পারে, মিস্টেক করতে পারে, আপনি ভুল করবেন না। তাহলে উজ্জ্বল কি হবে বলেন তো? প্রথমটা হবে না দ্বিতীয়টা হবে? কোনটা হবে? একটা বই উত্তেজক জল দিয়েছে আর একটা বই উত্তেজক জল পরেরটা দিয়েছে, কোনটা হবে বলেন তো? আপনাদের কি মনে হচ্ছে? ফরহাদ আর হোসেন 2 দিয়েছেন, দ্বিতীয়টা। গুড, হ্যাঁ এই তো ফাইন, থ্যাংক ইউ। তার মানে কোন বই যদি এটা দিয়েও থাকে তাহলে আপনি বুঝতে হবে যে ওই বইটা ভুল করেছে। এখন আপনি প্রশ্ন করেন ওনাকে যে স্যার এইটা যে দিয়েছে অমুক জায়গায় দেখলাম, কেন দিল স্যার? তো কেন দিল রে ভাই? ভুল করেছে তাই, প্রিন্ট মিস্টেক হয়েছে তাই, বোঝেনি তাই। ওই বই স্যার কেন দিয়েছে এই উত্তরটি, এই ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, ওই বইওয়ালাকে জিজ্ঞেস করতে হবে। আপনি মেথড দেখবেন যে হ্যাঁ আমার এই যে জয়ে জয়ে ব, তাহলে প্রথম জটা খণ্ডত্ব হলো, আর অবশ্যই পরের টুকু অপরিবর্তিত, মানে জয়ের নিচে বটা কি থাকবে। যেখানে জয়ের নিচে ব নাই সেখানে থাকবে না, কিন্তু যেখানে আছে সেটা তো অপরিবর্তিত থাকবে, তাহলে এটা হবে না। তাহলে উৎসব কি জল। ক্লিয়ার? বড্ড তাহলে কি হচ্ছে বলেন? বদযোগ ড। আড্ডা কি হবে? আড্ডা আন্তযোগ ডা। উড্ডীন কি হবে? উৎযোগ দিন। উড্ডয়ন কি হবে? করে ফেলেন সবাই, উৎযোগ ডায়ন। বৃহৎ ডঙ্কা কি হবে? করা যাবে না? বৃহৎ ডঙ্কা, তাই না? তাহলে কি? তাহলে বৃহৎ যোগ কি ডঙ্কা। এখন বলেন এইরকম শব্দ কি এগুলি না আরো আছে? এই যে ছয় ছয় ডয় ডয় লয় লয় জয় জয়, এই শব্দ যেগুলো লিখলাম এগুলো এরকম আরো শব্দ আছে, আরো মেলা শব্দ আছে ভাই। তাহলে আমি কি সব শব্দ খুঁজে খুঁজে মুখস্থ করে লিখে দেব, ভেঙে দেব, আর আপনি রুমিকে মুখস্থ করবেন না? আমি 2 4 5 শব্দ দেখে আপনাকে মেথডটা বুঝিয়ে দিব, আপনি রুমে গিয়ে এরকম শব্দ খুঁজে বের করবেন। এইরকম এই সাইজের একই রকম ব্যঞ্জন জোড়া লাগানো অনেক শব্দ আপনি আরো খুঁজে খুঁজে বের করে এই মেথড দিয়ে দিয়ে কি করবেন?
বিচ্ছেদ করবে। ওকে, আচ্ছা এখন দেখেন একটি শব্দ পরীক্ষা দিয়েছে, তাহলে কি দিয়েছে বিপর্যয়। এই শব্দটা আপনি পড়েননি কোনো জায়গায়, বিপর্যয় এটা দিয়েছে বিচ্ছেদ করতে। তাহলে কি করবেন এখন, ছয় ছয় আছে, তাহলে ভেঙে গিয়ে প্রথমটা খণ্ড করতে হবে, বিপদ যোগে ছয় হবে না। এরপর ধরেন বিপজাল, তাহলে যে জয় জয় আছে, তাহলে মাঝখান দিয়ে ভেঙে দিব, দিয়ে কি হবে, খণ্ড করতে হবে প্রথমটা, যোগ যোগ কি জাল। বজ্জাত, তাহলে যে জয় জয় আছে, তাহলে বত যোগ জাত, তাই না? না, এগুলো হবে না, একটা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে এতক্ষণে যে এত আয়োজন করে যা শেখালাম, সেই অনুযায়ী এগুলি হওয়া উচিত ছিল কিনা? একই জয় 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 যদি থাকে, তাহলে ভেঙে গিয়ে প্রথমটা খণ্ড করতে হবে, আর পরের অংশটা অপরিবর্তিত থাকবে। এতক্ষণ তো আপনাকে সেটা শিখেছি, আবার এখন বলছি এগুলি হবে না। ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। সন্ধি খুবই সহজ, খুবই সিম্পল নিয়মগুলি, মেথডগুলি, পদ্ধতিগুলি, কিন্তু সমস্যা একটা জায়গায় আছে। সমস্যাটা কি, যে কিছু শব্দ আছে যারা একটু বেয়ারা, বেয়াদব কিংবা ভিআইপি, যারা নিয়ম মানে না। নিয়ম কি মানে না। আচ্ছা কোন স্যার নিয়ম মানে না, তা কেন মানবে না কেন? সবাইকে নিয়ম মানবে? আমার একটা মোটরসাইকেল আছে, বাইক নিয়ে আমি মাঝে মাঝে এখানে ওখানে যাই, তো রাস্তায় ট্রাফিক সার্জেন্ট আমাকে ধরে, কোনোদিন হয়তো ধরলো, কেউ চিনে তারা ধরে না, জানে এটা জুয়েল আছে। নতুন একজন এসছে রাত শেষ হলে, চিনে না আমাকে, তো মশাই গাড়ির কাগজ বের করে, তো বের করলাম, দেখালাম, হেলমেট কই, নাই তো নাই, তারা ফাইন করলো। হ্যাঁ, এখন ভাবেন যে আমার এই এলাকার এমপি মহোদয় যাচ্ছে বাইক নিয়ে, বা মেয়র যাচ্ছে তার একটা পালসার নিয়ে, পুলিশ সার্জেন্ট কি তাকে দাঁড় করাবে? গাড়ির কাগজ দেখতে চাইবে না? বলবে আসসালামু আলাইকুম স্যার, যান। কেন? আইন সবার জন্য সমান না ভাই? আইন সবার জন্য তো সমান। আইন সবার জন্য সমান, কিন্তু আসলে কারো কারোর জন্য কি সমান না। আমরা কিন্তু সন্ধির আইন পড়ছি, আইন, সন্ধির নিয়ম বিধান, আইন। তো আইন আমরা পড়ছি, ঠিক আছে, আইন প্রযোজ্য, আইন সবার জন্য সমান, কিন্তু কার কোন সবার জন্য? আপনার মতো আম জনতা সবার জন্য। যারা ভিআইপি তাদের উপর আইন সমান না। বুঝেন? শত হাজার কোটি টাকা ঋণ নিয়ে এই দেশে ভিআইপি সিআইপির মর্যাদা পেয়ে ঘুরে বেড়াচ্ছে, 100 কোটি টাকা ঋণ খেলাফি। আর কৃষক 5,000 টাকা ঋণ করেছে, এর জন্য পুলিশ বাড়িতে গেছে, এই অপমানে কৃষক গলায় দড়ি দিয়েছে। 5,000 টাকা লোন শোধ করতে পারেনি, পুলিশ গেছে ধরে নিয়ে আসবে। এবার অপমান, গ্রামে মান সম্মান নষ্ট হবে। হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি মহানন্দে এমপি মন্ত্রীদের সাথে ঘুরে বেড়াচ্ছে, এবং সিআইপি ভিআইপির মর্যাদায় ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাংক ব্যালেন্স করে। ঋণ খেলাপি, তাতে কোনো সমস্যা নেই, তাকে পুলিশ কিছুই বলছে না, বললে তো বিপদ। এখন ভাবেন, আমরা বলছি যে নিয়ম তো প্রযোজ্য সবার জন্য, কিন্তু সবাই মানে কোন সবাই? যেগুলো সব আম জনতা, সাধারণ জনতা, বিশেষ কারোর জন্য। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, তাই না, সাবেক কি প্রধান বিচারপতি, এদের জন্য কি আইন সমানভাবে প্রযোজ্য হবে? আপনাকে পুলিশ ধরে নিয়ে গেলে থানা হাজতে যেভাবে রাখবে, একজন এমপি কে যদি কোনো কারণে পুলিশ গ্রেফতার করে, যদি করে, যদি করে, তাহলে কি একইভাবে রাখবে জেলখানায়? তাহলে আপনাকে বুঝতে, উনিও তো দেশের নাগরিক। আমি যদি এখন হাইকোর্টে মামলা করি যে দেশের নাগরিকের জন্য সমান যদি আইন হয়, তাহলে ওনার জন্য কেন আইন সমান না? এত কথা বলছি এই জন্য যে আমরা যে সন্ধির নিয়ম ও বিধানগুলি পড়াচ্ছি, আইন পড়াচ্ছি, যে হ্যাঁ, যদি একই রকম জয় ছয় ডয়ে ডয়ে লয়ে লয়ে জয় জয় থাকে, তাহলে বিচ্ছেদে এরকম হবে, এটা হলো নিয়ম। কিন্তু 2, 4, 5 জন আছে যারা কি ভিআইপি, বিশেষ, যাদের উপরে এই আইন প্রয়োগ করা যাবে না, আইন তাদের উপর প্রযোজ্য নয়। তাহলে এই যে এখন আপনি চিনবেন কেমনি যে কার উপর আইন প্রযোজ্য, কার উপর প্রযোজ্য না?
ওই শব্দগুলো কি লাল কালি দিয়ে লেখা থাকবে, যে লাল কালি প্রযোজ্য না, যেগুলো সবুজ কালি যেগুলো প্রযোজ্য। তাহলে যেগুলো চেহারা একই রকম, ছয় ছয়, ডয় ডয়, লয় লয়, জয় জয়, কিন্তু ম্যাক্সিমামের উপর প্রয়োগ করা যাবে, 2-4 জনের উপর প্রয়োগ করা যাবে না। তাহলে যে সার্জেন্ট রাজশাহী শহরে আসবে তাকে কি করতে হবে, ওই যে ভিআইপি এলাকার এই রাজশাহীর মেয়রকে, এমপি কে, তাই না, তারপরে অমুক দলের সভাপতি সেক্রেটারিকে, এগুলিকে চিনে রাখতে হবে। ওদের কাগজপত্র দেখতে চাওয়া যাবে না, দেখতে চাইলে কিন্তু কি বিপদ মায়ের। এইগুলোর বাইরে যত জনগণ আছে তারপর আইন এবার প্রয়োগ করবো। তাহলে আমরা কি করব, আমরা এই যেগুলি কি ভিআইপি অর্থাৎ যেগুলো ব্যতিক্রম সেগুলিটা মনে রাখবো তালিকাটা, যে বিপর্যয়, বিপজ্জাল, বজ্জাত, বিপজ্জনক, এই শব্দগুলির উপরে ওই আইনটা প্রয়োগ হবে না। কি হবে এরা, বিপদ যোগ জয়, বিপদ যোগ জনক, ঠিক আছে, এটা হবে বদ যোগ জাত, বিপজ্জনক, কি হবে বিপদ যোগ জনক। শিক্ষার্থী বন্ধুরা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ আমার আসলে নিয়ম অনুযায়ী খণ্ডত্ব হওয়া উচিত ছিল, কিন্তু কিছু স্পেশাল শব্দ আছে যারা এই আইনের ঊর্ধ্বে, যাদের উপর এই আইন প্রয়োগ করা যাবে না। কাদের উপর যাবে না, যেই কয়জনের উপর, সেগুলো আপনাকে ব্রেনে নিতে হবে যে এদের উপর আইন প্রয়োগ করা যাবে না, আর এর বাইরে যত এরকম শব্দ আছে তাদের উপর আইন প্রয়োগ করা যাবে। ক্লিয়ার কথাটা? কোনো ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? শরীরে একটা জোশ আসছে না? এখন এগুলো একটু লিখে নিতে পারেন, অথবা পুস্তকে দেওয়া আছে, বিপজ্জাল, বিপর্যয়, বজ্জাল, বিপজ্জনক। খণ্ডত্ব হওয়ার কথা, কিন্তু এই শব্দগুলিতে খণ্ডত্ব না হয়ে কি হবে, দ হবে, ঠিক আছে? এখন লেখেন 2 নম্বর বিধানটা একটু লিখেন, 2 বিধান 2। দেখেন, সন্ধি শব্দের দুটি অথবা প্রথমটি যদি নাসিক্য হয়, তাহলে সন্ধি শব্দের দুটি অথবা প্রথমটি যদি নাসিক্য হয়, তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে ময় হ্রাস হয়। অথবা ময় হ্রাস, এটা লিখি হয় পরের অংশটুকু অপরিবর্তিত থাকে। চা খাবেন? ঢেলে দেই? খাবেন না? ঠিক আছে। লিখেন দ্রুত পদ্ধতিটা, তারপর আমরা প্র্যাকটিসে যাব। এটা নিয়ম, তারপর আমাদের প্র্যাকটিস। সন্ধি শব্দের দুটি অথবা প্রথমটি যদি নাসিক্য হয়, কি হয়, নাসিক্য, মনে আছে তো নাসিক্য? হ্যাঁ, 5টি বর্ণ নাসিক্য হয়। অর্থাৎ আমরা যে যুক্ত ব্যঞ্জনের কথা বলছি, যুক্ত ব্যঞ্জনের দুইটাই অথবা প্রথম ব্যঞ্জনটা যদি নাসিক্য হয়, তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে ময় হ্রাস। তাহলে বিচ্ছেদে প্রথমটির পরিবর্তে ময় হ্রাস। হ্যাঁ, এই যে ঢেলে দিচ্ছি, নেন, দে। আচ্ছা, পরের অংশটুকু অপরিবর্তিত থাকে।
পরের অংশটুকু অপরিবর্তিত থাকে। ইনশাল্লাহ আপনাদের সাথে চা খাবো একদিন, ঠিক আছে? করোনা যুগ কেটে যাক, একদিন সবাইকে আমন্ত্রণ জানাবো রাজশাহীতে, ঠিক আছে? আমরা একসঙ্গে কোথাও বসে চা খাবো সবাই মিলে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নিয়মটা লিখে ফেলেছি, এবার একটু প্র্যাকটিসে যাই, ঠিক আছে? ক্লিয়ার? আমি মুছে দিচ্ছি। দেখেন, আমরা এখন লিখবো একটি শব্দ সন্তান। এখন এই শব্দের সন্ধি বিচ্ছেদ আপনাকে করতে বলেছে, সন্তান শব্দের সন্ধি বিচ্ছেদ। এখন দেখেন, এই যে জোড়া ব্যঞ্জন, জোড়া ব্যঞ্জন না যুক্ত ব্যঞ্জন, কিন্তু প্রথমটা হচ্ছে দন্তন্য, দন্তন্যটা নাসিক্য ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জনের দুটো হওয়া যদি হয় নাসিক্য, কিংবা প্রথমটি যদি নাসিক্য হয়, তাহলে এক্ষেত্রে বিচ্ছেদ করে কি করতে হবে? প্রথম নাসিক্যের জন্য ময় হস, প্রথম নাসিক্যের জন্য ময় হস, প্লাস বাকি অংশটুকু কি অপরিবর্তিত। সন্তান না দিয়ে পরীক্ষা দিতে পারে সন্ন্যাস, পরীক্ষা দিতে পারে সম্মান, পরীক্ষা দিতে পারে সন্ধান, পরীক্ষাতে দিতে পারে সন্তরণ, পরীক্ষাতে দিতে পারে সন্নিধান। এখন এই যে নয় ন, দুটো নাসিক্য, দুটো নাসিক্য হলেও হবে, একটা প্রথমটা হলেও হবে। তাহলে নয়নের জোড়া, প্রথম নয়ের জন্য কি ময় হস, পরের অংশটুকু অপরিবর্তিত, পরের অংশটুকু কি অপরিবর্তিত। সম্মান, এই যে দুটো মনাসিক্য, মনে আছে মনাসিক্য, তাহলে প্রথম ময়ের পরিবর্তে মনাসিক্যের পরিবর্তে ম, আর পরে যা আছে তাই। সন্ধান কি সংযোগ ধান, সন্তরণ কি সংযোগ তরণ, সন্নিধান কি সংযোগ কি নিধান। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় জানেন সন্ধির সন্ধি বিচ্ছেদ আসবে, যে সন্ধির সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? পরীক্ষাতে সন্ধির সন্ধি বিচ্ছেদ, সন্ধির ও সন্ধি বিচ্ছেদ অনেকে তো জানেন সংযোগ দি, কিন্তু কেন এটা জানেন না, শুধু জানেন সন্ধির সন্ধি বিচ্ছেদ, সংযোগ দি, সংযোগ দি, মানে সংযোগ দি। কেন সংযোগ দি? এই যে পদ্ধতি দিচ্ছে, পদ্ধতির কারণে সন্ধি সংযোগ দি। কেন? এই যে নাসিক্য ন, দন্তনটা নাসিক্য, তো নাসিক্যের যে তুল্য ব্যঞ্জনের সাথে জোড়া, দুটি নাসিক্য না, কিন্তু প্রথমটা নাসিক্য, তাহলে তো হবে। তাহলে এই নয়ের জন্য কি ময় বস, আর কাঠটা কার ভাগে যাবে? পরের ব্যঞ্জনে। যখনই জোড়ার কার, জোড়াকে আলাদা করবো, কাঠটা সবসময় পরের ব্যঞ্জনের সাথে। ক্লিয়ার? পরীক্ষায় ধরে নেন আসবে এমন শব্দ কি সঞ্চয়, পরীক্ষা আসবে সঞ্চিতা, পরীক্ষাতে আসবে হলো সন্দেশ, পরীক্ষা আসবে সন্দেহ, পরীক্ষাতে আসতে পারে কিন্তু, পরীক্ষাতে আসতে পারে পরন্তু, পরীক্ষাতে আসতে পারে অঞ্চল। ভেঙে ফেলেন। সবই কি আমাকে ভেঙে দিতে হবে? নিশ্চয় না। সম্মানের ময় ময় এর আগে পড়লাম খণ্ডত্ব, জাহিদ হাসান আজি সম্মানের ময়ে ময়ে কোথায় খণ্ডত্ব পড়লেন ভাই? সম্মানে তো দুটি নাসিক্য, আমি তো আপনাকে বলছি দুটি নাসিক্য হলে তো হবে না ভাই। নয়ে নয়ে তো একই রকম ব্যঞ্জন, একই রকম ব্যঞ্জন যদি হয়, নাসিক্য হলে, জাহিদ হাসান নাসিক্য হলে তো খণ্ডত্ব হবে না ভাই। আগে কি আমরা ময় ময়ের জন্য খণ্ডত্ব পড়িয়েছি? না।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা তো 2 নম্বর নিয়মটা কেন বলছি ময়ে ময়ে, তাহলে নয়ে নয়ে তো একই ব্যঞ্জন, নয়ে নয়ে একই ব্যঞ্জন না? তাহলে আমরা বলছি নাসিক্য হলে আবার আগের পদ্ধতিতে আর যাবেন। যদি নাসিক্য হয়ে যায়, দুটি হোক আর একটাই হোক, যদি নাসিক্য হয় প্রথম ব্যঞ্জনটা, তাহলে আর ওই নিয়মে না। তাহলে অঞ্চল কি হবে? অঞ্চল, দেখেন ইও আর চ আছে, ইও আর চ, ইওটা নাসিক্য, তাহলে হবে অম যোগ কি চ। এই যে পরন্তু, তাহলে এই যে নাসিক্য ন, তাহলে পরম যোগ কি তু। এই যে কিন্তু, তাহলে কি হবে? তিন যোগ তু। সন্দেহ কি হচ্ছে? সংযোগ দেহ। সন্দেশ কি হচ্ছে? সংযোগ কি দেশ, তাই না? এরকম শব্দ আরো আছে না? নাই? আমি সব মুখস্থ করে আপনাদের লিখে দিলাম, আমার তো ঠেকা পড়েনি সব মুখস্থ করার। পরীক্ষককে খালি বলবেন যে ব্যাপারটা দিয়েই দেখ, খালি প্রশ্ন করে দেখ, তাহলে বুঝতে টের পাবি কাকে লেড়েছে, কাকে লেড়েছিস। জুয়েল কিবরিয়ার স্টুডেন্টদের লেড়েছিস, তাই না? হ্যাঁ, কিন্তু আছে, কিন্তু কি? ওই যে সংবিধানে আছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। আসলে বাস্তবে গিয়ে দেখা যাবে যে কেউ কেউ আছে, বজ্জাত হোক আর ভিআইপি হোক, যাই বলেন, বজ্জাত বলেন আর ভিআইপি বলেন, কেউ কেউ আছে যাদের উপর আইন প্রয়োগ সমানভাবে ঘটছে না, আইনের ঊর্ধ্বে। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? আইনের ঊর্ধ্বে যারা আছে সেইগুলোকে ব্রেনে নিতে হবে, না হলে আপনি ধরা খেয়ে যাবেন। পদ্ধতি জানলেন আর স্পেশাল গুলি মাথায় নেয়, তাহলে ধরা খাবেন। কারণ এই নিয়মের বাইরে একটু কারা কারা আছে চেহারাটি তোমরা দেখে নেই। দেখেন শব্দটি হচ্ছে, দেখেন মৃন্ময়, লিখে নেবেন শব্দগুলো। মৃন্ময়, তারপরে হলো চিন্ময়, তারপরে হলো তন্ময়, তারপরে জগন্ময়, তারপরে জগন্নাথ, উন্মুখ, উন্মত্ত, উন্মাতাল, উন্মুক্ত, উন্মাদ, তন্মধ্যে, তন্মধ্যে মৃন্ময়, চিন্ময়, তন্ময়, জগন্ময়, জগন্নাথ, উন্মুখ, উন্মত্ত, উন্মাতাল, উন্মুক্ত, উন্মাদ, তন্মধ্যে, তন্মধ্যে। এই শব্দগুলি শিক্ষার্থী বন্ধুরা দেখেন তো, নাসিকের জোড়া আছে না? প্রত্যেকটাতে নাসিকের জোড়া, নাসিকের জোড়া, এবং একটা নাসিক না, দুটোই নাসিক। তবুও নাসিকের পদ্ধতি এরা মানছে না। নাসিক হলে ময় হওয়া হওয়ার কথা, কিন্তু এই শব্দগুলি খণ্ডত্বই হচ্ছে। এইগুলো আলাদা করে মাথায় রাখবেন, এগুলি আর ময় হাস হবে না। ভাঙবে ঠিকই মাঝখান দিয়ে, কিন্তু প্রথম নাসিকের জায়গায় ময় হাস হয় খণ্ডত্ব। ভেঙে ফেলেন, তাহলে শীত যোগময়। তাহলে আমরা একটু বললাম নাসিকের পরিবর্তে ময় হাস হবে, প্রথম নাসিকের পরিবর্তে যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে। কিন্তু এই শব্দগুলো নাসিকেরই জোড়া আছে, কিন্তু নাসিকের যুক্ত ব্যঞ্জনটা ভেঙে প্রথমটা ময় হাস না হয়ে কি খণ্ডত্ব হচ্ছে। মোটামুটি আমি চেষ্টা করেছি, ব্যতিক্রম গুলো আমি চেষ্টা করছি যে সর্বোচ্চ পরিমাণ লেখার। ব্যতিক্রম কিন্তু শত শত নাই, বুঝতে পারলেন? নিয়মের মধ্যে আরো অনেক শত শত আছে, আমি সব লিখছি না, অল্প কেটে। ব্যতিক্রম গুলি চেষ্টা করছি যে যত বেশি সম্ভব লিখে দিতে, যাতে আপনার খুঁজতে কি কষ্ট না হয়। ক্লিয়ার? খুঁজতে কষ্ট না হয়। আর আমি আপনাদের আমার বইটা একটু রেফার করেছিলাম, অনেকেই কুরিয়ারে নিচ্ছেন, ওরা বলেছে, আমাকে ফোন দিয়েছিল। সম্ভব হলে আমি কিন্তু বলেছিলাম যে আমার যে বাংলা কোষ, এই বইটি আমার মেথডটাকে, আমার হ্যান্ডনোট টাইপের আমার মেথডটি ফলো করা আছে, উদাহরণগুলো এইভাবে দেওয়া আছে। যদি সম্ভব হয় আপনাদের, আমি একটা ফোন নাম্বার দিয়েছিলাম, আপনারা চাইলে আমার এই বইটি একটু কুরিয়ার যোগে একটু নিয়ে নিতে পারবেন। তাতে আপনাদের অন্যান্য যে বই আছে সেগুলো থাকলো,
তার সাথে আমার বইটা নিলে আপনাদের প্রিপারেশনটা একটু ভালো সুবিধা হবে, নিতে পারেন চাইলে এই বইটি। আমার বইটি আমি নাম্বার দিয়েছি, ওই নাম্বারে কুরিয়ার করে নিন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই যে নাসিকের বদলে ময় হস হয়, কিন্তু এই শব্দগুলি ময় হসটা হয় কি প্রথম নাসিকের জন্য খণ্ডত্ব, আর বাকি অংশটি অপরিবর্তিত। ঠিক আছে, তো ভেঙে ফেলি আমরা। তাহলে তন্ময় কি তৎযোগময়, জগন্ময় কি ভেঙে ফেলেন আপনারা, জগৎযোগময়। তাহলে জগন্নাথ কি জগৎ যোগ নাথ, উন্মুখ কি উৎযোগ মুখ, উন্মত্ত কি উৎযোগ মত্ত, উন্মাতাল কি উৎযোগ মাতাল, উন্মুক্ত উৎযোগ মুক্ত, উন্মাদ উৎযোগ মাদ, তন্মধ্যে তৎযোগ মধ্যে, তন্মাত্র তৎযোগ মাত্র। আপনি যদি পদ্ধতি বোঝেন সবগুলো আপনাকে ভেঙে নিতে হবে না, শুধু মনে রাখবেন যে শব্দগুলিতে ময় হস নামে খণ্ডত্ব, ভাঙা তো পানির মতো সহজ। আচ্ছা, দাম হচ্ছে কুরিয়ার খরচ সহ 250, কুরিয়ার খরচ সহ 250 টাকা করে নেবে। আপনার একটা নাম্বার দিচ্ছি, যোগাযোগ করবেন। কুরিয়ার খরচ সহ 250 টাকা করে পাঠালে বইটা পেয়ে যাবেন। আর রাজশাহীর যে কোনো লাইব্রেরিতে পাবেন। সাব্বির হোসেন, রাজশাহীতে যারা থাকেন তাদের কুরিয়ারে নেওয়ার দরকার নেই। রাজশাহী শহরে বা রাজশাহীর আশেপাশে যারা থাকেন, রাজশাহী শহরের সকল লাইব্রেরিতেই পাবেন যে জুয়েল কিবরিয়া স্যারের বাংলা কোষ। জি, আর জোফান খান হোম ডেলিভারি, জি আপনি ওই কুরিয়ারে পেয়ে যাবেন। নাম্বার দেন স্যার, নাম্বার গতদিন দিয়েছি, তারপরে যদি 4 অক্ষর করে লিখে দিতে পারবেন। 01718, সরি 01718844566, এই নাম্বারটি আমি লিখে দিয়েছিলাম। সরি, এটা তো আমার নাম্বার, আপনার যে নাম্বার ঠিক আছে, 01718844566, ঠিক আছে। এটাকে কেটে দিয়েছি। আচ্ছা, 01744, হ্যাঁ ঠিকই, আমি তাহলে নাম্বারটা ভুল করছি, এটা 01744, এই নাম্বারটা লিখে নেন, তাহলে সরাসরি পাবেন। 01744727712, 727712, হ্যাঁ সরি শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা বাংলা ইংরেজি 07144727712। ঢাকায় পাওয়া যাবে না আলামিন আহমেদ, ঢাকায় পাওয়া যাবে না। হ্যাঁ, এই নাম্বারটা এবার দিলাম, যে এই নাম্বারটাই ভালো, যে আগে তাহলে এই নাম্বারটা কেটে দিন। 01744727712, হ্যাঁ এই নাম্বারটাই, থ্যাংক ইউ, এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন, করলে হয়তো পেয়ে যাবেন। না, বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না, কারণ আমি ব্যবসায়িক উদ্দেশ্যে এটা লিখিনি, তো এটা পাঠাইনি সব জায়গায়। এটা রাজশাহীতে আমি শিক্ষার্থীদের জন্য দেই, আপনার বাইরে থেকে নিতে চাইলে কুরিয়ার করে নেবেন। জি থ্যাংক ইউ, আমি পড়ায় চলে যাচ্ছি। আমাদের পরীক্ষাও নিতে হবে, আজকে পরীক্ষা হবে, আমি আরো 2-1টি নিয়ম শিখে পরীক্ষায় যাব। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখেন কিছু শব্দ আছে এরকম, চয়ে ছ, এই টাইপের, চয়ে ছ, দেখেন চয়ে ছ, যেমন কি পরিচ্ছদ, যেমন প্রচ্ছদ, যেমন বিচ্ছেদ, যেমন বিচ্ছিন্ন, যেমন
আচ্ছন্ন, যেমন হলো প্রচ্ছায়া, যেমন প্রতিচ্ছবি, যেমন বৃক্ষচ্ছায়া, ঠিক আছে, প্রচ্ছেদ, পরিচ্ছদ, বিচ্ছেদ, বিচ্ছিন্ন, আচ্ছন্ন, আচ্ছাদন ইত্যাদি। অর্থাৎ চয়েস হয় যুক্ত শব্দ, ঠিক আছে। আমরা একটু আগে দেখলাম চয়েস হয়ে, ডয়ে ডয়ে, লয়ে লয়ে, ঠিক আছে। ভাই চাঁদপুরে কেন বাংলাদেশের রাজশাহী শহর ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না এই বইটি, কারণ এই বইটি আমি আমার হ্যান্ডবুক আমি রাজশাহী শহরে শুধু থাকি, এখানে দেওয়া আছে ছাত্রদের জন্য। সারা বাংলাদেশের আর কোথাও পাওয়া যাবে না। যদি কেউ নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে নেবেন। আর এই বইয়ের ব্যাকরণের পাশে সাহিত্য অংশ আছে, খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যের অংশগুলি দেওয়া আছে। যারা সাহিত্যের পরামর্শ চেয়েছেন অবশ্যই আমার বইটি সাহিত্যের জন্য, অবশ্যই ব্যাকরণের জন্য, প্র্যাকটিসের জন্য নেবেন। যারা সাহিত্যের প্রবলেম আছে, যারা অল্পতে ভালো করতে চান, অবশ্যই আমার এই বইটি কালেক্ট করে ফেলবেন অতি দ্রুত, ঠিক আছে। যারা একচল্লিশ বিশ্বাস দিবেন দ্রুত নেবেন, তাতে হবে কি সাহিত্য অংশটা জিনিসটা আপনি পেয়ে যাবেন। তো আমি সন্ধিতে আসি। চয়েস যদি যুক্ত থাকে শিক্ষার্থী বন্ধুরা, আপনার অন্য আলোচনা বাদ দেন, পরে দেখবেন, কথাবার্তা বলিনি আমার। তাহলে একই চয়েস যুক্ত যদি থাকে তাহলে মাঝখান থেকে আমরা ভেঙে নিব, একই পদ্ধতি মাঝখান থেকে ভাঙবো, প্রথম ছটা বাদ পরিযোগ শেষ। চয়েস যুক্ত শব্দ যদি পাই তাহলে যুক্তের প্রথম ছটা কি বাদ যাবে, সামনেরটুকু সামনে, পিছনেরটুকু পিছনে। চয়েস যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে বিচ্ছেদের প্রথম চ কি যুক্তের প্রথম ছটা বাদ যাবে, পরেরটুকু অপরিবর্তিত থাকবে। লিখে নিতে চাইলে লিখে নেন অথবা প্র্যাকটিস করে ফেলেন। জি, সবার জন্য বিসিএস অ্যাডমিশন সবার জন্যই। তাহলে ভেঙে ফেলেন শব্দগুলি। তাহলে আমরা বলছিলাম যে চয়েস যুক্ত যে শব্দগুলি সেগুলি কি করতে হবে, চয়েস যুক্তের প্রথম চটা বাদ দিয়ে দিতে হবে, যুক্তের চটা বাদ দিয়ে দিতে হবে, এবং যে বাকিগুলো যেমন আছে তেমন থেকে যাবে। আচ্ছা, তাহলে করে ফেলেন। এখন দেখেন এই যে আমরা যে বিচ্ছেদ করব, তাহলে আমরা তো চ বাদ দিব। এই কাঠটা কি 6 এর ভাগে পড়বে না 6 এর ভাগে? তাহলে যুক্তের যে কাঠ মনে আছে তো, সেটা সবসময় কি পরের ব্যঞ্জনে। তাহলে সেম এটা বিযোগ কি সেম, বিচ্ছিন্ন তাহলে কি হবে বিযোগ চিহ্ন, আচ্ছন্ন কি হবে আযোগ কি ছন্ন। অর্থাৎ চয়েস ছটা বাদ যদি দেই তাহলে থাকলো শুধু কি আ যোগ ছন্ন। প্রচ্ছায়া তাহলে কি হবে প্রযোগ ছায়া। প্রতিচ্ছবি কি হবে তাহলে বলেন প্রতিযোগ ছবি। বৃক্ষ ছায়া কি হবে বৃক্ষ যোগ ছায়া। প্রচ্ছেদ কি হবে ছটা বাদ গেল, একটা কোথায় আসবে ছয়ের সাথে। আচ্ছাদন কি হবে বলেন আ যোগ কি সাদন। আশা করছি আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারছেন। অর্থাৎ আমরা চয়েস হয় ডয়ে ডয়ে লয়ে লয়ে জয় জয় করলাম, কিন্তু যদি চয়েস হয় যুক্ত শব্দ আসে চয়েস হয় যুক্ত, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা পালন করব, চটা বাদ দিয়ে বাকি অংশটা অপরিবর্তিত। লেখেন কিন্তু 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 লিখে লেখেন। এবার কি লিখবেন হচ্ছে উচ্ছ্বাস, উচ্ছ্বাস লিখেছেন উচ্ছ্বাস। তাহলে এটা চয়েস আছে কিন্তু ছটা বাদ যাবে না, কারণ চয়েস যুক্ত আছে কিন্তু আমাদের নিয়ম মানবে না, ভিআইপি বিশেষ। তাহলে উদ্যোগ কি শ্বাস,
মানে ও যা তাই, নিয়ম ওর জন্য প্রযোজ্য না, ও যা খুশি তাই, মানে ওকে আপনাকে মনে রাখতে হবে, নিয়ম দিয়ে আপনি ওকে ভাঙতে পারেন। উদ্যোগ উশৃঙ্খল, তাহলে উদ্যোগ শৃঙ্খল, উচ্ছ্বাস উশৃঙ্খল, উদ্যোগ শ্বাস উদ্যোগ শৃঙ্খল। উৎসন্ন, উদ্যোগ সন্ন, উচ্ছেদ উদ্যোগ ছেদ, উচ্ছ্বাস উশৃঙ্খল উচ্ছন্ন উচ্ছেদ। অর্থাৎ চয়েস হয়ে যুক্ত আছে, কিন্তু চয়েস হয়ে যুক্ত থাকার সাথে কিন্তু চটা বাদ যাচ্ছে না, তাই না? আগে চটা একদম বাদ গেল, এবার চয়ের পরিবর্তে কিন্তু খণ্ডত্ব চলে আসছে, চয়ের পরিবর্তে কি আসছে? খণ্ডত্ব চলে আসছে। ঠিক আছে, তাহলে এগুলি অবশ্যই ব্যতিক্রমগুলিকে অবশ্যই ব্রেনে নিয়ে নেবেন, অবশ্যই মেমোরাইজ করে ফেলবেন। তাহলে ব্যতিক্রমগুলি মেমোরিতে যদি ঢুকে যায় তাহলে এগুলি নিয়ম মানবে না, আর এর বাইরে যত এরকম শব্দ আছে তারা সবাই নিয়ম কি মানবে। এখন আমি একটি মজার নিয়ম শিখে আজকের মতো থেমে যাব। একটা মজার নিয়ম, দেখেন 3 ইজ ইকুয়াল টু 1, 3 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, সারওয়ার হোসেন বাপ্পি ছয়ে বয়ে তারপর শৈব হলো কেন? ভাই কেন হলো এই প্রশ্ন কি ভিআইপিদের করা যাবে? কেন হলো এই প্রশ্ন কি ভিআইপিদের করা যাবে যে বেটা হেলমেট তোর নাই কেন, তোর গাড়ির কাগজ নাই কেন? ভিআইপি কে আপনি প্রশ্ন করতে পারবেন না, যেহেতু ব্যতিক্রম, মানে ও যা খুশি তাই হবে, আপনি তাকে অনুসরণ করবেন। সে কেন এমন হলো এই প্রশ্ন করা যাবে না। যদি প্রশ্ন করে যৌক্তিক উত্তরই পাওয়া যেত তাহলে তো তারা ভিআইপি থাকতো না, বুঝতে পারলেন? যদি প্রশ্ন করে আপনি তার উত্তরই পাবেন তাহলে সে ভিআইপি কেমনে হবে? অর্থাৎ তাকে সে যেমন খুশি তেমন হবে, তাকে প্রশ্ন করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, 3 ইজ ইকুয়াল টু 1, নিয়মটা বুঝেছেন? 3 ইজ ইকুয়াল টু 1 সন্ধির নিয়ম। সন্ধির নিয়ম মনে হচ্ছে না? হ্যাঁ, ওই যে বোঝেননি, কিন্তু বুঝলে দেখবেন কেমন বুঝ পাতা। হ্যাঁ জি, 3 ইজ ইকুয়াল টু 1 মানে গ জ ড দ ব ইজ ইকুয়াল টু ক স ট ত প। 3, এই যে 3, এই যে 3 বুঝেন? 3 বুঝেন? 3 আর এই যে 1, তাহলে বর্গের 3 বর্ণমালা মনে আছে? তিন ইজ ইকুয়াল টু 1। সন্ধি শব্দে যদি বর্গের 3 নম্বর বর্ণগুলি থাকে, বর্গের 3 নম্বর সন্ধি শব্দে যদি কি থাকে? বর্গের 3 নম্বর বর্ণগুলি থাকে, মানে গ জ ড দ ব থাকে। মনে আছে? এই যে খাড়া খাড়া পড়েছিলাম, ক ছ ট ত প, খ ছ ট ত ফ, গ জ ড দ ব, ঘ জ ড দ ব, মনে নাই? ক ছ ট ত প, খ ছ ট ত প, গ জ ড দ ব, ঘ জ ড দ ব। 1 2 3 4 5 সন্ধি শব্দে যদি গ জ ড দ ব মানে বর্গের তৃতীয় বর্ণ থাকে, ব্যাকরণে বলা আছে ঘোষ অল্প প্রাণ যদি থাকে, ব্যাকরণে কি বলা আছে? সন্ধি শব্দে যদি ঘোষ অল্প প্রাণ থাকে, ঘোষ অল্প প্রাণ, তাহলে বিচ্ছেদে কি হয়ে যাবে? অঘোষ অল্প প্রাণ, ক ছ ট ত প। আমরা সিম্পলি এটাকে বলছি 3 ইজ ইকুয়াল টু 1। এবার আমরা দেখি আসলে হয় কিনা, একটু দেখি কেমনে হয়। দেখেন শব্দটি বাগজাল, পরীক্ষায় বাগজাল। তাহলে বাগজাল যখন আসবে তখন আপনাকে কি করতে হবে? যখনই আসবে বাগজাল, এই যে গ আছে, তাহলে আপনাকে করতে হবে কি? বাক যুক্ত। যখন পরীক্ষা আসবে বাগিশ, এই শব্দের সন্ধি হচ্ছে বাগিশ, তাহলে এই যে দেখেন গ আছে, তাহলে গয়ের পরিবর্তে কি বাক যোগ কি? এই যে পরের অংশটুকু অপরিবর্তিত, পরের অংশটুকু, তাহলে এই যে গয়ের সাথে দীর্ঘ আছে,
গটা ক হয়ে যাবে, তার মানে এই তিনগুলো এক হয়ে যাবে, আর তার সাথে বাকি অংশটা যা আছে সেটা পিছনে চলে যাবে। বাগাড়ম্বর, বাগাড়ম্বর। তাহলে যে গটা ক হলো বাঘ, যোগের দিকে থাকলো কি আকার। আকার কি কার হিসাবে থাকবে না? কার হিসাবে তো থাকতে পারবে যদি শুরুতে, তাহলে আকারটা আ হয়ে যাবে। তাহলে এই কারটা পিছনে বন্ধ হয়ে যাবে, কারটা পিছনে বন্ধ হয়ে যাবে। দিগন্ত কি হবে তাহলে? এই যে গয়ের নিচে গটা কয় দিক যোগ। পরীক্ষায় আসবে নিযন্ত, নিযন্ত। পরীক্ষা আসতে পারে সুবন্ত, পরীক্ষা আসতে পারে তদন্ত। কি হলো? উল্টে গেল কেন? তাহলে তদন্ত। তাহলে নিযন্ত কি? জয়ের পরিবর্তে কি চ? তাহলে দেখেন নিজ যোগ অন্ত। সুবন্ত বয়ের পরিবর্তে কি? এই যে দেখেন বয়ের পরিবর্তে কি প, তাহলে সু যোগ অন্ত। তদন্ত কি? দেখেন তো শিক্ষার্থী বন্ধুরা, দয়ের পরিবর্তে কি শিক্ষার্থী বন্ধুরা? ত, এবং এখানে হস কিন্তু মনে রাখবেন। গতটা তো বলছে কাটু কহস চহস টহস তহস পহস, হস জরুরি, হসটা জরুরি ইংরেজির জন্য। তদন্ত দয়ের পরিবর্তে কি? তয় হস, তাহলে ত তয় হস যোগ অঙ্ক। মজার বিষয় দেখবেন তো তয় হস এটা দেওয়া নাই, বইয়ে দেওয়া আছে ত খণ্ডক দ। কেন? তয়ের নিচে হস দিলে আর ত থাকে না। ভালো করে শুনবেন, আমার এই নিয়মটা তো হস দিতে হবে, নিয়ম। যাই পরিবর্তন করবো তার পরিবর্তে হস, কয় হস দিলাম, ছয় হস, কয় হস। তয়ের নিচে হস দিবেন, কিন্তু তয় হস দিলে আর ত লেখা যাবে না। তয় হস মানে কি? তয় হস খণ্ডক তত্ত্ব। দেখেন তদবধি, এটা আপনাকে দিবে তদবধি, তদবধি। আচ্ছা এই দিকে কি? তদবধি। তাহলে এই যে দয়ের জন্য তয় হস, কিন্তু তয় হস মানে কি? খণ্ডত্ব যোগ কি? অবধি। তো দুপাই, তাহলে কি হবে? তৎ যোগ কি? উপায়। এই যে দটা খণ্ডত্ব হলো আর প্রশ্নটা হয়ে গেল তো দুত্তর, তাহলে কি হবে? তৎ যোগ কি? উত্তর। সদুত্তর, তাহলে কি হবে? সৎ যোগ উত্তর। আচ্ছা, দিগন্তের অ পেলাম বাবা, গয়ের সাথে অ আছে। ওমর ফারুক, গয়ের সাথে অ ছিল, যখন গয়ে হস দিলাম তখন অটা ওই পারে চলে গেল। গয় ব্যঞ্জনের সাথে একটা অ ছিল বাবা, অ, তো কয়ে যখন হস দিয়েছি তখন ওটা পরে চলে গেছে। তাহলে যে তদ উপায়, তাহলে তটা তো ত করলাম খণ্ড ত, কিন্তু রস্যটা পরে চলে গেল, কারটা পাশে চলে যায়, বর্ণ হয়ে চলে যায়। ধন্যবাদ তোমাকে ফারুক, বুঝতে পারলেন? তাহলে এইরকম করে দেখেন পরীক্ষা আসবে কি? সরানন, তাকান শিক্ষার্থী বন্ধুরা, সরানন। এখন আমার এখানে কি ডয়ের শূন্য আছে? দেখেন তো এখানে কি ডয়ের শূন্য আছে? নাই, ড। এই ড মানে ডয়ের শূন্য, বলেছি এর আগে, মনে আছে? ড মানে ডয়ের শূন্য, ড মানে ডয়ের শূন্য। ড মানে ডয়ের শূন্য। তাহলে এই যে কি ডয়ের শূন্য বা ডয়ের বদলে কি ট, শর্ট যোগ কি? আনন। একজন প্রশ্ন করেছেন স্যার, হ্যাঁ এই প্রশ্নটা নিব আমি, উদ্যম, মজার প্রশ্ন করেছে একজন, দেখেন
উদ্যম, উদ্যম কোথায় যে লিখবো, সেখানে লিখি উদ্যম। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দেন, আমরা বলেছি দয়ের পরিবর্তে কি তয় হস মানে খণ্ডত্ব, তয় হস মানে কি খণ্ডত্ব, তাহলে উত হয়েছে উত। এই যে জফলা কি তাহলে এর সাথে থাকবে, পাশে চলে যাবে, তাহলে কি জফলা মাইনুল হবে না, জফলাটা জব হয়ে যাবে, বর্ণ হয়ে যাবে, তাহলে উৎযোগ কি জব, দেখবেন উজ্জম উৎযোগ জব, দ মানে খণ্ডত্ব, আর এই জফলাটা অন্তঃস্থ জব হয়ে গেছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আলামিন আপনার উত্তর পেয়েছেন? আলামিন কি উত্তর পেয়েছেন আপনার? তাহলে দটা খণ্ডত্ব হয়েছে, আর ওইটা অন্তস্থ জফলাটা অন্তস্থ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন উদ্যোগ যদি বলি আমরা, উদ্যোগ খেয়াল করবেন উদ্যোগ, তাহলে এই যে দটা খণ্ডত্ব হয়ে যাবে, দটা দয় যে কারণে কি তয় আসলে খণ্ডত্ব, তাহলে উদ। আর এই যে জফলা থাকলো, জফলা মানে অন্তস্থ জ, তাহলে ওকারটা কি জফলার সাথে চলে যাবে, ওকারটা দুটো ব্যঞ্জনের প্রথম ব্যঞ্জনের পরে, তাহলে উৎযোগ কি যোগ। ঠিক আছে, দেখেন আমি একটু কঠিন শব্দ আমরা যদি দেই, উদ্বন্ধন, উদ্বন্ধন, এখন এটা দেখে তো অজ্ঞান হয়ে যেতে পারেন স্যার, উদ্বন্ধন। এই যে দেখেন দয় হস, তাহলে দ মানে কি খণ্ডত্ব, উদ যোগ কি এদিকে থাকলো কি বন্ধন। ক্লিয়ার? উদ্বাহু, উদ্বাহু শিক্ষার্থী বন্ধু, উদ্বাহু তাহলে কি হলো বলেন, দ মানে খণ্ডত্ব, উদ যোগ কি বাহু। উদ্বোধন দিবে, উদ্বোধন, তাই না? তাহলে উদ্বোধন, তাহলে কি করবেন কি উদ যোগ কি, সরি তাহলে উদ্বোধন, তাহলে উদ যোগ কি বোধন। কোন সমস্যা? অন্তস্থ জ থাকলে চ হবে কেন ভাই? অন্তস্থ জফলা থাকলে অন্তস্থ জ হবে, জফলা থাকলে আচ্ছা। তারেক হোসেন স্যার রুলস গুলো ভালো বুঝেছে, ভিআইপি দের জন্য কনফিউজ হচ্ছে, তাহলে ভিআইপি দের জন্য কনফিউজ হবেন না, ভিআইপি তো পরিমাণ কম ভাই, ভিআইপি গুলিকে আলাদা করে লাল কালিতে রেখে রেখে ব্রেনে নেবেন, যেটা ভিআইপি এদের উপর প্রয়োগ করবো না, আইন প্রয়োগ করবো না, ওরা যা খুশি তাই, ভিআইপি গুলি ব্রেনে নিতে হবে, না হলে হবে না। ঠিক আছে, ভিআইপি ব্রেনে নিলে নিয়মটা আপনার জন্য আর বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে না। তাহলে আমরা দেখলাম যে যদি আমরা গ জ ড দ ব থাকে, তাহলে বিচ্ছেদ আমরা কি করব, ক চ ট ত প করব, দিয়ে আমরা বিচ্ছেদ করব। তো যেহেতু আজকে আমাদের সময় শেষের দিকে, আমরা পরীক্ষাও নিব, গত দুদিন আমরা পরীক্ষা নিতে পারিনি, আমি নানান একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছ থেকে। এখন থেকে আশা করছি প্রবলেমটা আমি পোস্টের প্রবলেমটা সলভ করেছি, নিয়মিত পরীক্ষা হবে। তো তাহলে এখন আমরা কিন্তু এখন পরীক্ষায় যাব। ঠিক আছে, তো নিয়ম যে কয়টি করলাম হয়তো খুব বেশি করে, প্রথম দিন আমাকে একটু ভূমিকা করতে হয়েছে বেশি করে, যাতে আপনারা বোঝেন ভূমিকা, প্রেক্ষাপট, শানে নজরুল, মেলা কথা বলেছে, যেগুলি আপনার পুরো অংশটা বুঝতে সুবিধা হবে, সেজন্য নিয়ম হয়তো বেশি করতে পারিনি। তারপরে যেই কয়টা করিয়েছি সেগুলো আপনার কাজ কি, বাসায় কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে রুমে। আমি যেই পদ্ধতিগুলো দিচ্ছি, যে মেথড গুলো দিচ্ছি, সেইগুলো মেনে মেনে এরকম শব্দ খুঁজে বের করে করে কি করবেন, একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, তাহলে আপনার আস্তে আস্তে সাহস বাড়বে, আস্তে আস্তে বিভ্রান্তি দূর হবে, আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না। প্র্যাকটিস করতে গিয়ে আটকে টাটকে যদি যান, কোনো কনফিউশনে পড়েন, তবে বলেছি সব ধরনের বই যেন তেন মার্কা বই পড়বেন না, তাতে ক্ষতি হবে। জগা খিচুড়ি মার্কা যা পাবেন তাই পড়েন, এটা হবে না। ভালো বই পড়বেন, ভালো ব্র্যান্ডের বই। ঠিক আছে, বাজারে যারা প্রচলিত মানে খুব নামি দামি লেখক টাইপের বই পড়বেন, হ্যাঁ, অযথা গাইড টাইপ বই পড়বেন, তো ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন। আর সন্ধি নিয়ে কোনো সমস্যা আমি এখন নিতে চাচ্ছি না, সন্ধির কোনো সমস্যা বলেছি, সমস্যা যেদিন আমার সন্ধি শেষ হবে সেদিন, মানে এখন তো আমি অনেক কিছুই করাইনি, ক্লিয়ার, অনেক কিছুই ভাই আমি বাদ রেখেছি। তো যদি আপনি সমস্যা নিয়ে প্রশ্ন করেন তাহলে তো আমার হবে না। আমি যেদিন সন্ধি শেষ করব করে আমি প্রশ্ন চাইবো, আর এখন মনে যে প্রশ্নগুলো আসবে এগুলো খাতায় লিখে রাখবেন, মনে যা প্রশ্ন হবে, যা কনফিউশন হবে খাতায় লিখে রাখবেন, আমাকে করবেন না। আমি যখন সন্ধি শেষ করব তখন আপনার অনেক প্রবলেম অটো সলভ হয়ে যাবে,
তারপরে যেগুলো হবে না আমি সন্ধি শেষ করে বলবো যে আপনার সন্ধি নিয়ে সমস্যাগুলো বলেন, তখন বলবেন, ঠিক আছে? যে শিক্ষার্থী বন্ধুদের ধন্যবাদ। আমি প্রশ্ন দিব একটু পরে, ঠিক আছে? আচ্ছা, ভিআইপি নাই না, এই নিয়মের ভিআইপি নাই শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, বর্গীয় জয় চ হবে। হ্যাঁ, এই নিয়মের ভিআইপি নাই, জাযাকাল্লাহ খায়ের, জি ভালো। এই নিয়মের ব্যতিক্রম নাই, জাহিদ হাসান, এই নিয়মটির ব্যতিক্রম নাই। ব্যতিক্রম থাকলে আমি বলে দিব, ঠিক আছে? ব্যতিক্রম থাকলে আমি বলে দিব, জি। তো ধন্যবাদ সবাইকে, শুভকামনা, শুভরাত্রি। আমরা এখন পরীক্ষায় যাচ্ছি, ঠিক আছে? আমি এখন প্রশ্ন দিচ্ছি, আপনারা পরীক্ষা দেন। না, এই নিয়মটার ব্যতিক্রম নেই, এই নিয়মটার ভিআইপি নেই। জি, জাহিদ হাসান, আপনি একই প্রশ্ন কতবার করছেন ভাই? তৎ যোগ রূপ, তদ্রূপ, জি। তদ্রূপ ব্যতিক্রম না, এই নিয়মেরই। তদ্রূপ ব্যতিক্রম না, এই নিয়মেরই। তদ্রূপ দেখবেন এমন আছে, তাহলে যে দটা খণ্ডত্ব হবে তৎ, যোগে যে রফালা, রফালার র, ব্যতিক্রম না, একদম নিয়ম। তদ্রূপ, একজন প্রশ্ন করেছেন তদ্রূপ, তদ্রূপ ত দয়ে দমনে খণ্ডত্ব, তৎ যোগ এই যে রফালা, রফালার সাথে কাটটা, তৎ যোগ রূপ। ব্যতিক্রম না, একদম নিয়ম। এই নিয়মের ভিআইপি ব্যতিক্রম নাই, তো না থাকাই তো ভালো, না জোর করে নিয়ম দেওয়া, ব্যতিক্রম দেওয়া নেই। ওকে, থ্যাংক ইউ। জি, এক্সাম কালকে 12টা পর্যন্ত দিতে পারবেন, কালকে 12টা পর্যন্ত দিতে পারবেন। জি, ধন্যবাদ।